আজকে আমরা ক্লাসিফিকেশনের যে পার্টটা পড়ব সেটা হচ্ছে অ্যানিম্যাল ক্লাসিফিকেশান, যেটা আমরা পড়ছিলাম সেটাই একটা অংশ। তো আজকে আমরা যেটা মেনলি পড়ব সেটা হচ্ছে নন কর্ডেড। অ্যাকচুয়ালি যাদের ক্ষেত্রে নোটোকর্ড যে স্ট্রাকচার বলা হয়, যেটা থেকে আমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ভার্টিব্রাল কলাম তৈরি হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেরুদণ্ড। তো সেটা যাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, তাদের ক্ষেত্রে যে ক্লাসিফিকেশান রয়েছে সেটা সম্পর্কে পড়ব। তো দেখা যায় অ্যানিম্যাল যে গ্রুপ রয়েছে, প্রাণী যারা রয়েছে, তাদের মধ্যে 95% প্রাণী কিন্তু অ্যাকচুয়ালি নন কর্ডেড। ঠিক আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে নোটোকর্ড যে স্ট্রাকচারটা সেটা অ্যাবসেন্ট। মোটে 5% প্রাণীর ক্ষেত্রে সেখানে নোটোকর্ড স্ট্রাকচারটা সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেই কারণেই অ্যাকচুয়ালি নন কর্ডেড গ্রুপটাই বড়, এবং তারই বিভিন্ন ভাগ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পড়ব। এবার অ্যানিমেলিয়া যে গ্রুপটা হয়েছে, সেই অ্যানিমেলিয়া গ্রুপটাকে সবার প্রথম ভাগ করা যায় যে তাদের জার্ম লেয়ার্স কতগুলো রয়েছে, এবং সেইটার বেসিসে প্রথম দুটো ভাগ করা যায়। একটাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক, যেখানেতে জার্ম লেয়ারের সংখ্যা হচ্ছে দুটো, আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, যেখানে জার্ম লেয়ারের সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে। অর্থাৎ ডিপ্লোব্লাস্টিকদের ক্ষেত্রে শুধু একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম বলে কোনো কনসেপ্ট নেই। আর ট্রিপ্লোব্লাস্টিকদের ক্ষেত্রে তিনটে স্তর আছে, একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এবার দেখো ডিপ্লোব্লাস্টিক যারা রয়েছে, যেহেতু মেসোডার্ম নেই, সেই জন্য সিলোম বলে কোনো স্ট্রাকচার তাদের মধ্যে থাকবেই না। উল্টো দিকে যারা ট্রিপ্লোব্লাস্টিক, যাদের তিনটে লেয়ার আছে, তাদের ক্ষেত্রে সিলোম বলে স্ট্রাকচারটা থাকবে। এবার তাদের সিলোম কী রকমভাবে আছে তার বেসিসে তিনটে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের ক্ষেত্রে সিলোম অ্যাবসেন্ট। সেকেন্ড হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটের ক্ষেত্রে যেটা হয়, বডি ক্যাভিটি বা সিলোম সেটা অ্যাকচুয়ালি থাকে যে মেসোডার্ম আর এন্ডোডার্ম লেয়ারের মাঝেতে সেটা থাকছে। আর সিলোমেট হচ্ছে ট্রু সিলোম, যাদের মেসোডার্ম লেয়ারের মাঝেতে বডি ক্যাভিটিটা রয়েছে, এবং যে বডি ক্যাভিটির মধ্যে তার ভিসেরাল অর্গ্যান যেগুলো, অন্তর্যন্ত্র যেগুলো, সেগুলো সমস্ত সাজানো আছে। এবার ডিপ্লোব্লাস্টিকের মধ্যে যারা পড়ছে নন কর্ডেটের মধ্যে, সেটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই তিনটে গ্রুপ এখানেতে আসছে। অন্যদিকে ট্রিপ্লোব্লাস্টিকের অ্যাসিলোমেটের মধ্যে যারা আসছে তারা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেটাকে ফিতাকৃমি বলা হয় বাংলায়। অন্যদিকে সিউডোসিলোমেট যেটা, সেটা হচ্ছে নিমাটোহেলমিনথিস, যেটাকে অ্যাকচুয়ালি নিমাটোডা বা যেটাকে গোলকৃমি বলা হয়। এবং তারপর এই অ্যানিলিডা থেকে পুরোটাই শুরু হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সিলোমেট, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই একাইনোডার্মাটা মানে পরিফেরা থেকে একদম একাইনোডার্মাটা অবধি গোটা গ্রুপটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে নন কর্ডেড। আর এরপর যে কর্ডেড যে গ্রুপটা আছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে নোটোকর্ড স্ট্রাকচারটা থাকে, সেই কর্ডেড গ্রুপটার ক্ষেত্রেও এরাও কিন্তু অ্যাকচুয়ালি সিলোমেট। ঠিক আছে, তাহলে সেই জন্য অ্যানিম্যাল কিংডমকে এইভাবে ক্লাসিফাই করা হয়। এবার অ্যাকচুয়ালি কিংডম যেটা, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। আর এখানকার এগুলো সব এক একটা ফাইলাম, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এবং তার সাথে সাথে কর্ডাটা, এগুলো সবকটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফাইলাম। এবার যদি আমরা বোটানির ক্ষেত্রে যখন ক্লাসিফিকেশান পড়া হয়, অর্থাৎ প্ল্যান্ট ক্লাসিফিকেশান যখন হয়, তখন এই ফাইলাম কনসেপ্টটা কিন্তু ওখানে নেই। ফাইলামের বদলে ওখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিভিশন। অর্থাৎ উদ্ভিদ শ্রেণীবিন্যাস যখন পড়া হয়, তখন ফাইলাম কথাটা দেখবে সেখানেতে তুমি পাবে না, সেখানে ডিভিশন কথাটা বলা হয়। অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ক্লাসিফিকেশানের যেটা ফাইলাম, প্ল্যান্ট ক্লাসিফিকেশানের সেম জিনিসটারই নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিভিশন। দেখবে এইগুলোকে বলা হয় ক্যাটেগরি, আগে আমরা পড়েছি। তো এখানে এই ফাইলাম যে ক্যাটাগরিটা রয়েছে, সেই ক্যাটাগরি আমরা বিভিন্ন রকমের যে রয়েছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলো সম্পর্কে একটা একটা করে পড়ব। তো প্রথম যে ফাইলামটা আমরা আসছি সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা গ্রুপটা হচ্ছে স্পঞ্জ, মানে অ্যাকচুয়ালি সমুদ্রের জলের মধ্যেতে যে স্পঞ্জ বলে যে অর্গানিজমটাকে আমরা খুঁজে পাই, সেটাই হচ্ছে পরিফেরা। পরিফেরা কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে পোর বিয়ারিং অ্যানিম্যাল। স্পঞ্জ যে গ্রুপটা আছে, এরা হচ্ছে বেনথস, অর্থাৎ সমুদ্রের জলের একদম নিচেতে এরা আটকে থাকে, এবং এদের গায়েতে অসংখ্য ছিদ্র আছে। ঠিক আছে, এবার গায়েতে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র আছে, যেগুলো দিয়ে জল বাইরে থেকে প্রবেশ করে। এইগুলো হচ্ছে জলের ইনলেট, যেটাকে বলা হয় অস্টিয়া। আর ওপরের দিকে একটা বড় ছিদ্র আছে যেখান দিয়ে জলটা বেরিয়ে যায়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অস্কিউলাম। এখানে তো একটু ছবিটা দেখো, যে স্পঞ্জের ক্ষেত্রে যেটা হয়, গোটা গা জুড়ে ছোটো ছোটো অসংখ্য ছিদ্র আছে, যেগুলো ওয়াটার ইনলেট, যেগুলোকে বলছে অস্টিয়া। আর ওপরে একটা বড় ছিদ্র আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা অস্কিউলাম, যেটা হচ্ছে ওয়াটার আউটলেট, যেটা দিয়ে জলটা বেরিয়ে যায়। এবার যখনই জলটা প্রবেশ করে বাইরে থেকে,
প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এর ভেতরেতে ঢুকছে এবং তার সাথে সাথে অক্সিজেন ঢুকছে এবং সেখান থেকেই খাবার ব্যবহার করছে, অক্সিজেন ব্যবহার করছে ভেতরের সেলগুলো, এবং এই বড় অস্কিউলাম দিয়ে ওয়াটারটা যখন বেরিয়ে যায় তখন এক্সক্রিটরি প্রোডাক্ট, CO2 এবং আনডাইজেস্টেড ফুড পার্টিকেল সবই কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো পরিফেরা গ্রুপের প্রথম বৈশিষ্ট্য। এবং এরা ইমুভেবল, এরা মাটির নিচেতে মানে একদম সমুদ্রের নিচেতে মাটির মধ্যেতে এরা আটকে থাকে, সেই জন্যই এদেরকে দেবে বলা হয় বেন্থস। এবার এদের এই যে অস্টিয়া আর অস্কিউলাম রয়েছে, এই যে অস্টিয়া বাইরের দিকে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো আর বড়টা হচ্ছে অস্কিউলাম, এদের দুজনকে কানেক্ট করে একটা সিস্টেম রয়েছে যেটাকে বলা হচ্ছে ক্যানেল সিস্টেম। এবার ক্যানেল সিস্টেম দেখতে পাওয়া যায়, এবার এখানেতে ক্যানেল সিস্টেম যত অ্যাডভান্স অ্যাকচুয়ালি স্পঞ্জ হয়, যত অ্যাডভান্স পরিফেরা গ্রুপের দিকে যাওয়া হয় তত দেখা যায় ক্যানেল সিস্টেমটা আরও বেশি কমপ্লেক্স হয়। কারণ দেখো এই মাঝখানের এই ফাঁকা যে জায়গাটা যেটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় স্পঞ্জোসিল। ঠিক আছে, যে স্পঞ্জের দেহেতে ফাঁকা একটা গহ্বর রয়েছে, সিলোমের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় স্পঞ্জোসিল। তো স্পঞ্জোসিলটা অনেকটা বড়, তার জন্য মাঝের দিকে যে জল যেটা রয়েছে সেখানে যে মানে ফুড পার্টিকেল রয়েছে বা অক্সিজেন রয়েছে সেটা কিন্তু ইউটিলাইজ হয় না। যত দেখো এখানে নাম্বার অফ সেলস বাড়ছে তত এখানে জলটাকে পুরোপুরি তার মধ্যে যে ফুড পার্টিকেল অক্সিজেন রয়েছে তার ম্যাক্সিমাম পার্সেন্টেজটাকেই এখানে কিন্তু ইউটিলাইজ করে নেওয়া হচ্ছে। এবার এই অস্টিয়া আর অস্কিউলামকে কানেক্ট করে এই যে স্ট্রাকচার রয়েছে, এই যে দেখো নালির মতো বা টিউবের মতো যে স্ট্রাকচার রয়েছে, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্যানেল সিস্টেম। এবং এই ক্যানেল সিস্টেম সবসময় যেটা করে সেটা হচ্ছে অস্টিয়া আর অস্কিউলামকে কানেক্ট করে রাখে। এবং এই ক্যানেল সিস্টেম যেটা করে সেটা হচ্ছে দেখো ডাইজেশন, রেসপিরেশন এবং এক্সক্রিশনে হেল্প করে থাকে। অর্থাৎ পাচনে, পরিপাকে, রেসপিরেশন মানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস এবং এক্সক্রিয়েটরি প্রোডাক্টকে বডির বাইরে বার করতে কাজে লাগে। এবার দেখো সবথেকে সিম্পল টাইপের ক্যানেল সিস্টেমটাকে বলা হয় অ্যাসকোনয়েড টাইপ। মাঝামাঝি যে কমপ্লেক্স যে স্ট্রাকচারটা সেটাকে বলা হয় সাইকোনয়েড টাইপ। আর সব থেকে কমপ্লেক্স যে অ্যাকচুয়ালি ক্যানেল সিস্টেম স্ট্রাকচারটা সেটাকে বলা হয় লিউকোনয়েড টাইপ। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন স্পঞ্জ মানে অ্যাসকন, সাইকন, লিউকন, তো তাদের মধ্যে যে ক্যানেল সিস্টেমটা দেখা যায় তার বেসিসে এটাকে এরকম নামকরণ করা হয়। এবার এখানেতে এই ছবিটা একটু ভালো করে দেখো যে যখনই একটা স্টেন নিয়ে, একটা রং নিয়ে স্পঞ্জের গায়ের কাছেতে দেয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে দেখো মুখের কাছটা দিয়ে অ্যাকচুয়ালি রংটা বেরোচ্ছে। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে অস্টিয়া দিয়ে সবসময় কিন্তু জল প্রবেশ করে আর অস্কিউলাম দিয়ে সবসময় সেখান দিয়ে কিন্তু ওই জলটা বেরিয়ে যায়, এবং এই জলের সাথে সাথে যেটা মেশা, যেটা খাবার, অক্সিজেন যাই থাকে সেটাকে কিন্তু ওরা ইউটিলাইজ করে। এবার ক্যানেল সিস্টেম যেটা স্পঞ্জের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি জিনিস, সেটাকে যদি একটু ডিটেল স্টাডি করা হয় তাহলে দেখা যায় যে স্পঞ্জ যদি ক্রস সেকশন করি তাহলে ক্রস সেকশনেতে যেটা দেখা যায় যে একদম স্পঞ্জের বাইরের দিকেতে কিছু হেক্সাগোনাল সেল দিয়ে দেখো স্পঞ্জের গোটা আউটার স্ট্রাকচারটা তৈরি। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এক্টোডার্ম। ঠিক আছে, আর এর এন্ডোডার্ম যেটা সেটা হচ্ছে এইরকম দেখো এই ব্লু কালারের যে সেলগুলো রয়েছে সেইটা দিয়ে এটা তৈরি। ঠিক আছে, এবার এই যে ভেতরের দিকে যে সেলগুলো আছে, যে সেলগুলোতে দেখো এই যে ফ্লাজেল্লা আছে একটা করে, এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কোয়ানোসাইট। তো দেখা যায় যে ভেতরের দিকেতে কোয়ানোসাইট সেলগুলো থাকে আর একদম বাইরের দিকেতে হেক্সাগোনাল কিছু সেল দেখো এই চারপাশেতে রয়েছে যেটা অ্যাকচুয়ালি বলা হয় পিনাকোসাইট সেল। এই বাইরের সেলগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পিনাকোসাইট সেল যেগুলো হেক্সাগোনাল, আর ভেতরের এইগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে কোয়ানোসাইট সেল। তাহলে এইটা হচ্ছে এক্টোডার্ম আর এইটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্মটা যেহেতু দেখো পিনাকোসাইট সেল দিয়ে তৈরি হচ্ছে গোটা সেই আউটার লেয়ারটা গোটাটায়, সেই জন্য এটাকে শর্টে অনেক সময় বলা হয় পিনাকোডার্ম। মানে এক্টোডার্মেরই আর এক নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে পিনাকোডার্ম, আর এন্ডোডার্মের আর এক নাম হচ্ছে কোয়ানোডার্ম, কারণ এটা কোয়ানোসাইট সেল দিয়ে তৈরি হচ্ছে। আর দুটোর মাঝেতে দেখো একটা জেলির মতো অংশ রয়েছে, এখানে কিন্তু মাঝেতে কোনো সেল লেয়ার নেই, জেলির মতো একটা অংশ থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেসেনকাইম। এবার এই মেসেনকাইম যে লেয়ারটা থাকে সেইখানেতে অ্যাকচুয়ালি কিছু ক্যালসিয়াম কার্বনেটের এরকম দেখো কাঁটার মতো অংশ রয়েছে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় স্পিকিউল, এবং এই স্পিকিউলগুলো স্পঞ্জের প্রোটেকশানের জন্য কাজ করে। নইলে যেহেতু এরা মুভ করতে পারে না তাহলে যে কেউ তো একে খেয়ে নিতে পারে, কিন্তু খেতে এলেই যেহেতু মুখের ভেতরে এই স্পিকিউলগুলো তার
গেঁথে যায়, সেই কারণেই ওকে সবসময় এরা অ্যাভয়েড করবে। মাছের যেমন কাঁটা হয়, ওই মাছের কাঁটাটা যেমন ওর প্রোটেকশান করে, ঠিক এর ক্ষেত্রেও একদম তাই। তাহলে দেখো এর দুটো লেয়ার, বাইরে একটোডার্ম, ভেতরে এন্ডোডার্ম, মাঝেতে কিন্তু মেসোডার্ম এখানে নেই, এরা ডিপ্লোব্লাস্টিক। এবং বাইরের যে একটোডার্ম রয়েছে সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় যে হেক্সাগোনাল যে সেলগুলো রয়েছে, যেগুলোকে বলছে পিনাকোসাইট সেল, সেই জন্য এটাকে বলছে পিনাকোডার্ম। আর ভেতরের কোয়ানোসাইট সেল থাকার জন্য এটাকে বলা হচ্ছে কোয়ানোডার্ম। এই হচ্ছে ব্যাপার। এবার এই কোয়ানোসাইট যে সেলগুলো রয়েছে সেটাকে দেখো একটা সেলকে নিয়ে একটু বড় করে দেখানো হচ্ছে। দেখো এই কোয়ানোসাইট সেলগুলোই সব থেকে ভাইটাল, কারণ এর মাঝেতে একটা সেন্টার ফ্লাজেল্লা আছে এবং এই ফ্লাজেল্লাগুলো সবসময় ওপরের দিকে মুভ করে, একই সাথে সবকটার ফ্লাজেল্লা মুভ করে, যার জন্য দেখো একটা ফোর্স ক্রিয়েট হয় এবং যার জন্য অটোমেটিক্যালি দেখো বাইরের থেকে জলটা এসে ভেতরে ঢোকে এবং ওপরের দিকে জলটা বেরিয়ে যায়। এবার যখনই এই জলটা এই পথেতে যাচ্ছে, এইটাই তো ক্যানেল সিস্টেম এবং এইভাবেই জলটা সবসময় ফ্লো করছে ফ্লাজেল্লার জন্য, তখন এই জলের মাঝখান থেকে খাবারগুলোকে কালেক্ট করার জন্য দেখো ফ্লাজেল্লাটাকে চারদিকে ঘিরে অনেক কটা সিলিয়া আছে এবং এই সিলিয়াগুলো এমনভাবে মুভ করে যাতে দেখা যায় যে কিছু কিছু ফুড পার্টিকেল যেগুলো সেগুলো আস্তে 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 ঢুকে চলে আসে, যেটা সেটা হচ্ছে এই অ্যাকচুয়ালি এই যে সেল যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি কোয়ানোসাইট সেল তার মধ্যে, এবং এই কোয়ানোসাইট সেলের মধ্যেতে ফুড পার্টিকেলগুলো ঢোকে এবং সেখানেতে আস্তে আস্তে সেটাকে ডাইজেস্ট করা হয় এবং ডাইজেস্ট করার পর যেটা দরকারি জিনিস সেটাকে আস্তে আস্তে সে দেহের ভেতরের দিকে পাঠিয়ে দেবে, আর যেগুলো তার দরকার নেই সেগুলোকে আবার সে বাইরেতে জলের মধ্যে মিশিয়ে দেবে। এবার দেখো যেগুলো ভেতরের দিকে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেটা ডাইরেক্টলি বডির ভেতরে ঢোকে না, সবসময় দেখো যেখানে কোয়ানোসাইট সেল আছে তার পেছনেই একটা সেল আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যামিবোসাইট সেল। এই অ্যামিবোসাইট সেল যেটা হয় সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে প্যাথোজেন ডিস্ট্রয় করে। তো সেই জন্য খাবারটা এখান থেকে ঢোকে যেটা সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এরপরে অ্যামিবোসাইট সেলের মধ্যে, সেখানে খাবারটাকে পিউরিফাই করা হয়, অর্থাৎ খাবারের মধ্যে যেটা প্রয়োজনীয় জিনিস সেইটাকে অ্যাকচুয়ালি রেখে যদি কোনো প্যাথোজেন থাকে সেটা ডিস্ট্রয় করে দেয় এবং ডিস্ট্রয় করার পরেই দেখো সেটা কিন্তু এই মিডিল লেয়ার যেটা জেলির মতো যে লেয়ারটা সেটার মধ্যে এসে মিশছে এবং তার থ্রু দিয়েই খাবারটা চারদিকেতে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এইভাবেই দেখো এই দুটো সেল সবসময় কাজ করছে। তাহলে এখানে আমরা গোটা এই অ্যাকচুয়ালি স্পঞ্জের বডির ভেতরে চারটে টাইপের সেল দেখতে পাই। তার মধ্যে প্রথম হচ্ছে কোয়ানোসাইট সেল, এই যে সেলটা কোয়ানোসাইট সেল যেটা করে সেটা হচ্ছে রেসপিরেশন এবং ডাইজেশনে হেল্প করে, কারণ এরা যেমন দেখো ফুড ডাইজেশনে হেল্প করছে সেরকম O2CO2 এক্সচেঞ্জের ক্ষেত্রেও হেল্প করে। সেকেন্ড হচ্ছে অ্যামিবোসাইট সেল হেল্পস ইন ইমিউনিটি, এটা কি করছে দেখো যে ফুড পার্টিকেলের মধ্যে থেকে প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করছে, বা এমনিতেও যদি দেখা যায় যে জলের মধ্যে দিয়ে কিছু প্যাথোজেন আসে সেগুলো বডির ভেতর ঢুকতে যায় সেগুলোকেও নষ্ট করে। অন্যদিকে দেখো পিনাকোসাইট যে সেল লেয়ারটা যেটা বাইরের দিকে, যেটা অ্যাকচুয়ালি পিনাকোডার্ম লেয়ারটা তৈরি করছে, এই পিনাকোসাইট সেলটা এটা অ্যাকচুয়ালি দেখো হার্ড এবং এটা কি করে বাইরে থেকে মানে বিভিন্ন আঘাত থেকে একে কিন্তু সবসময় প্রোটেক্ট করছে, তাহলে পিনাকোসাইট সেল। আর দেখো এই পিনাকোসাইট সেলের গায়েতেই মাঝে মাঝে দেখো এই যে জাংশনগুলোতে সেলগুলোর জাংশনগুলোতে ছোট ছোট এইখানেই অস্টিয়াগুলো রয়েছে, এই অস্টিয়া যে ছিদ্রগুলো রয়েছে তাকে দেখো চারপাশ থেকে ঘিরে দেখো একটা করে সেল আছে, ঠিক যেরকম দেখবে পাতার যে স্টোমাটা থাকে, পাতার যে পত্ররন্ধ্র থাকে তাকে ঘিরে দেবে গার্ড সেল যেমন থাকে রক্ষী কোষ, ঠিক সেরকমই কিছু সেল থাকে যেটা কি করে এই স্টোমাটার ওপেনিং ক্লোজারটাকে যেমন দেবে গার্ড সেল কন্ট্রোল করে, ঠিক সেরকমই এই অস্টিয়ার যে ওপেনিং ক্লোজার সেটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে পোরোসাইট। তো সেই জন্য এই সেলটা দেখো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে অস্টিয়ার ওপেনিং ক্লোজারটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, কারণ হচ্ছে যে যদি ধরো কোনো জায়গা দিয়ে হঠাৎ করে হয়তো কোনো প্যাথোজেন প্রচুর পরিমাণ বেড়ে গেছে বা হয়তো জাহাজ গেছে সেখান থেকে ময়লা পড়েছে, তো সেইগুলো যদি স্পঞ্জের ভেতরে জলের সঙ্গে ঢুকে যায় তাহলে তো স্পঞ্জটা মরে যাবে। তাহলে সেই জন্য যেটা করে সেটা হচ্ছে এই পোরোসাইটগুলোর কাজ হচ্ছে যখনই ওরকম দেখা যাবে যে জলের মধ্যে কিছু ইমপিউরিটিস মিশে আছে তখন সাময়িকভাবে এরা যেটা করে এই অস্টিয়াগুলোকে বন্ধ করে দেয় যাতে জলটা না ঢোকে সেই সময়, তারপর যখন আবার নর্মাল হয় তখন আবার এগুলোকে ওপেন করে দেয়, তখন আবার অস্টিয়াগুলো থেকে জল যেটা সেটা ঢুকতে থাকে। তাহলে এই অস্টিয়ার অস্কিউলাম যেটা রয়েছে তাকে কানেক্ট করেই ক্যানেল সিস্টেম যেটা রয়েছে এবং এই ক্যানেল সিস্টেমের কাজটাকে সহায়তা করার জন্য এরকম কিছু সেল অ্যাকচুয়ালি কিন্তু পরিফেরার বডির মধ্যে দেখতে পাওয়া যায়। এটা ছাড়াও দেখো আরও যে জিনিসগুলো আমরা
পরিফেরার মধ্যে দেখি, যেমন দেখো যে এদের একটু আগে আমরা পড়লাম যে এদের বাইরের আউটার যে লেয়ারটা সেটাকে বলা হয় পিনাকোডার্ম, আর ইনার লেয়ারটাকে বলা হয় সেটা হচ্ছে কোয়ানোডার্ম, মানে অ্যাকচুয়ালি একটোডার্ম, আর এইটা হচ্ছে এন্ডোডার্ম। অন্যদিকে মেসেনকাইম বলে একটা জেলির মতো লেয়ার, ওই যে দেখো মানে এই যে একটোডার্ম রয়েছে আর এন্ডোডার্ম রয়েছে, তাদের মাঝখানেতে মেসেনকাইম মতো বলে একটা জেলির মতো একটা লেয়ার আছে, যেখানেতে কোনো সেল থাকছে না। এখানেতে অ্যাকচুয়ালি কি হয় যে অ্যামিবোসাইট সেলগুলো কিছু কিছু এদিক ওদিক ভেসে থাকে, আর যেটা করে সেটা হচ্ছে এখানেতে কিছু স্পিকিউলস থাকে যেটা এদের প্রোটেকশানের জন্য হেল্প করছে। তাহলে মেসেনকাইম বলে একটা লেয়ার দুজনকার মাঝেতে থাকছে, কারণ এরা যেহেতু ডিপ্লোব্লাস্টিক। এবার দেখো এর আরও কিছু এক্সাম্পল, যেমন ইউপ্লেকটেল্লা, এটাও এই গ্রুপের একটা অর্গানিজম। সেরকম দেখো প্রোটেরিয়ন, বা বলা হয় এটাকে নেপচুন কাপ, কারণ কাপের মতো দেখতে আর নেপচুন প্ল্যানেটের মতো কালারটা, তো সেই জন্যই এটার নাম হচ্ছে প্রোটেরিয়ন, বা এটার আর এক নাম হচ্ছে নেপচুন কাপ। মানে এটা অ্যাকচুয়ালি অস্টিয়াগুলো ছোট হয়, অস্কিউলামটা অনেকটা বড় বলে এরকম দেখা যাচ্ছে। এই গ্রুপেরই আরও অনেক অর্গানিজম আছে, যেমন হিপ্পোস্পঞ্জিয়া, এই স্পঞ্জটার নাম হচ্ছে হিপ্পোস্পঞ্জিয়া, আলাদা আলাদা স্পিসিস। এইটা হচ্ছে স্কাইফা, এই স্পঞ্জ যেটা রয়েছে এটাকে বলা হয় সেটা হচ্ছে স্কাইফা। অন্যদিকে দেখো এইটা হচ্ছে ইউস্পঞ্জিয়া, এই যে স্ট্রাকচার যেটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ইউস্পঞ্জিয়া। এরকম বিভিন্ন টাইপের স্পঞ্জ আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। এবার স্পঞ্জের পরেই যে গ্রুপটা আসছে, পরিফেরার পরেই যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে নিডারিয়া। পরিফেরাদের এটা কিন্তু দেখো মাল্টি সেলুলার, কিন্তু এদের মধ্যে কোনো অর্গ্যান সিস্টেম বলে কিছু স্ট্রাকচার কিন্তু নেই। সবার প্রথম অর্গ্যান সিস্টেম স্ট্রাকচারটা ডেভেলপ হতে দেখা যায় যাদের মধ্যে, সেটা হচ্ছে নিডারিয়ান্সদের মধ্যে। নিডারিয়া কথাটা এসছে অ্যাকচুয়ালি নিডেল, মানে হচ্ছে বাইটিং হেয়ার। অ্যাকচুয়ালি নিডারিয়া যেটা হয় দেখবে আগে পড়েছো যে এদের যে বডিটা, জেলিফিশের যে বডিটা, এইটা হচ্ছে ব্লাইন্ড স্যাকের মতো, এবং এইখানে একটা ছোট্ট পোর আছে যেটা মাউথ অ্যানাস দুটো হিসেবেই কাজ করে। তো এটা বডিটাকে যখন স্কুইজ করে জলটা বাইরের দিকে বেরোয়, তারপর যেই বডিটাকে ফোলাবে সঙ্গে সঙ্গে বাইরে থেকে জল ঢুকবে, তার সাথে সাথে খাবার ফুড পার্টিকেল ঢুকবে, অক্সিজেন ঢুকবে, এবং সেখানে সমস্ত এক্সচেঞ্জ হবে। এবং যখন আবার বডিটা স্কুইজ করবে, অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড নিয়ে, আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, এক্সক্রিটরি প্রোডাক্ট নিয়ে সব জিনিস জলটা আবার বেরিয়ে চলে যাবে, এবং যখনই বেরোবে তখন একটা ফোর্স ক্রিয়েট হবে যার জন্য এরা কিছুটা এগিয়ে যাবে। এবার এদের এই মাউথ বা অ্যানাস দুটোই একটাই ছোট্ট পোর আছে, যেটাই মাউথ অ্যানাস দুটো হিসেবেই কাজ করে। তো ওই যে ছোট্ট পোরটা রয়েছে তাকেই চারপাশে ঘিরে এই সরু সরু টেন্টেকলস থাকে। এই টেন্টেকলসগুলো অ্যাকচুয়ালি ফুড কালেকশানে হেল্প করে, চারপাশ থেকে খাবারগুলোকে কালেক্ট করতে হেল্প করে। তো এই টেন্টেকলসগুলোর গায়েতেই ছোট ছোট কাঁটার মতো স্ট্রাকচার থাকে, যেগুলোর জন্যই একে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে নিডল বেয়ারিং অ্যানিমেল। অর্থাৎ এদের যে টেন্টেকলস যেগুলো দিয়ে এরা ফুড কালেক্ট করছে সেখানেতে কাঁটার মতো স্ট্রাকচার থাকে। এটা দুটো সুবিধা হয়, একটা হচ্ছে অ্যালগিগুলো ওই কাঁটার মধ্যে আটকে যায়, যেমন আমরা খাবার সময় দেখবে অনেক সময় কাঁটা চামচ ব্যবহার করি নুডল জাতীয় খাবার খাবার সময়, তো সেই রকম যেমন এটা দেখো হেল্প করে, প্লাস তার সাথে সাথে এটা কিন্তু প্রোটেকশানেও হেল্প করে, যে চট করে কেউ কোনো প্রাণী একে কিন্তু খাবার হিসেবে খেতে যাবে না বা একে আক্রমণ করতে যাবে না। তাহলে এই দুটো কাজে কিন্তু এই নিডলগুলো করে। এবার এই গ্রুপের যে প্রপার্টিস যেগুলো রয়েছে দেখো, যে যেমন হাইড্রার ক্ষেত্রে বা এই গ্রুপে যারা রয়েছে অ্যাকচুয়ালি তাদের যে প্রপার্টিসগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম, এদের সবাইকারই রেডিয়াল সিমেট্রিক্যাল বডি, মানে অরীয় প্রতিসম, যে অনেক কটা প্লেনে কাটলে দেখো সমান দুটো অংশ তাদের মধ্যে কিন্তু পাওয়া যাবে। অন্যদিকে এই যে দেখো হাইড্রা এই গ্রুপের একটা অর্গানিজম, এবং খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এদের এইটা হচ্ছে মুখ, ঠিক আছে, এবং এইগুলো হচ্ছে টেন্টেকেল, এবং টেন্টেকেলগুলোর গায়েতে ভালো করে দেখলেই বোঝা যাবে যে ছোট ছোট কাঁটার মতো স্ট্রাকচার রয়েছে। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিডেল। এবার এদের যে কোনো এই গ্রুপের সমস্ত অর্গানিজমের একটা ছিদ্র থাকে, এবং সেইটাই মাউথ এবং অ্যানাস দুটো হিসেবেই কাজ করে, সেই জন্য এদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়, পড়েছো আগে। অন্যদিকে দেখা যায় এদের যে ফিলামেন্টস যেগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ টেন্টেকলস যেগুলোকে আমরা বলছি যে মুখের চারপাশেতে আছে, সেইখানেতেই কিছু নিডোব্লাস্ট সেল বলে কিছু সেল থাকে, এবং নিডোব্লাস্ট যে সেলগুলো থাকে সেই নিডোব্লাস্ট সেলগুলোর মধ্যেতেই হুইপ লাইক একটা অর্গ্যান থাকে, মানে চাবুকের মতো দেখতে একটা গঠন থাকে, যেটা কি বলা হয় নিমাটোসিস্ট, এবং এই নিমাটোসিস্টটাই কাঁটা। দেখো এদের এই যে নিডোব্লাস্ট যে সেলগুলো থাকে, এই নিডোব্লাস্ট সেলের মধ্যেতেই এই কাঁটার মতো যে স্ট্রাকচারটা রয়েছে এইটা হচ্ছে নিডলটা, ঠিক আছে, যেটাকে বলছে নিমাটোসিস্ট, এটা ভেতরেতে লোকানো থাকে। যখনই কোনো শত্রু প্রাণী আসে বা যখনই কোনো খাবার
হয়তো আটকানোর দরকার পড়ে, দেখো ঠিক যেরকম এই কাঁটাটা যেটা রয়েছে এই কাঁটার নিচেতে এখানে সুতোর মতো স্ট্রাকচার রয়েছে দেখো দেখতে। এবার সাধারণ অবস্থায় এটা দেখো গোটানো অবস্থায় থাকে, যখনই কোনো শত্রু প্রাণী বা কিছু আসে দেখো এই কাঁটাটাকে এরা কী করছে, থ্রো করে দিচ্ছে। আর যেই থ্রো করছে সঙ্গে সঙ্গে কাঁটাটা দেখো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এবং বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য এই স্ট্রাকচারটার জন্য দেখো ওদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, ওটা ওদের প্রোটেকশান দিচ্ছে, এবং যখনই কাজ মিটে যায় তখন আবার প্রয়োজন মতো এটা কিন্তু এরা এই সেলের মধ্যে গুটিয়ে নিতে পারে। তাহলে এই স্ট্রাকচারটাই, এই যে নিমাটোসিস্ট এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই কিন্তু এদের প্রোটেকশানের জন্য অ্যাকচুয়ালি হেল্প করছে। তো এই জন্যই এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় নিডারিয়ান্স। এটা হচ্ছে জেলিফিশ অরেলিয়া। তো এদের আর একটা বড় প্রপার্টি যেটা, এদের লাইফ সাইকেলে মেটাজেনেসিস বলে একটা স্ট্রাকচার দেখা যায়, মেটাজেনেসিস বলে একটা ঘটনা ঘটে। মেটাজেনেসিস ঘটনাটা কি, এদের লাইফ সাইকেলে দুটো স্টেজ থাকে। যেমন দেখবে সেই পড়েছো না যে প্ল্যান্টের লাইফ সাইকেলে দেখবে দুটো স্টেজ থাকে, একটা স্পোরোফাইট স্টেজ, একটা গ্যামেটোফাইট স্টেজ, একটা দেখবে রেণুধর দশা, একটা লিঙ্গধর দশা। কিন্তু ওখানে ক্রোমোসোম নাম্বারের একটা পার্থক্য থাকে 2n n এরকম, কিন্তু এক্ষেত্রে সেই রকম কোনো ক্রোমোসোম নাম্বারের পার্থক্যের কোনো ব্যাপার নেই, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা রকম দেখতে স্ট্রাকচার তাদের লাইফ সাইকেলে দেখতে পাওয়া যায়। যেমন দেখবে যে ইনসেক্টের ক্ষেত্রে ধরো লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, এই যে যখন দেখো যে লার্ভাটাকে এক ধরনের দেখতে, পিউপাটাকে এক ধরনের দেখতে, অ্যাডাল্টটাকে এক ধরনের দেখতে, এই অ্যানিম্যালগুলোর ক্ষেত্রেও দেখা যায় লাইফ সাইকেলে দুটো স্টেজ আসে। একটাকে বলা হয় পলিপ। পলিপ স্টেজটা পুরো গাছের মতো দেখতে হয়, আমরা পরে দেখব। আর অন্যদিকে আর একটা স্টেজ হয় যেটা হচ্ছে মেডুসা। মেডুসাটাই হচ্ছে অ্যাকচুয়ালি জেলিফিশ, মানে এই যে স্ট্রাকচারটা দেখি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে মেডুসা স্টেজ। আর এদের একটা পলিপ স্টেজ বলে একটা স্টেজ হয় যেটা গাছের মতো দেখতে হয়, এবং সেই সময় তারা এক জায়গায় ফিক্সড থাকে। তো এই যে অল্টারনেটিভলি মেডুসা আর পলিপ তৈরি হওয়া, যে তাদের লাইফ সাইকেলের মধ্যে ঘোরা, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলা হয় মেটাজেনেসিস, যে একে অপরের মধ্যে অল্টার হওয়া। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পলিপ যে স্টেজটা থাকে সেখান থেকেই মেডুসা তৈরি হয়, এবং মেডুসাগুলো জলের মধ্যে ভাসে, এবং মেডুসাগুলো দু ধরনের হয়, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। এবার মেল মেডুসা যেগুলো হয় সেগুলো থেকে অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হয়, আর ফিমেল মেডুসা থেকে ওভা তৈরি হয়। জলের মধ্যে এরা যুক্ত হয়ে জাইগোট তৈরি করে, এবং আস্তে আস্তে সেল ডিভিশনের থ্রু দিয়ে এরা দেখো সেই মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এগুলো তৈরি করে দেখা যায় যে একটা লার্ভাল স্টেজ তৈরি করে যেটার নাম হচ্ছে প্ল্যানিউরা লার্ভা, যেটা জলের মধ্যে ফ্রিলি সুইম করতে পারে, এবং তারা একটা কোনো ফেভারেবল জায়গা দেখে এই প্ল্যানিউরা লার্ভা গিয়ে ফিক্সড হয়ে যায়, এবং ফিক্সড হয়ে গিয়ে আস্তে আস্তে তারা ঠিক গাছ যেরকমভাবে বাড়তে থাকে সেইভাবে তারা ধীরে ধীরে বেড়ে গিয়ে ব্রাঞ্চ তৈরি করে পুরো গাছের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, সেটা কি বলা হয় পলিপ। এবং পলিপ থেকে আবার পুনরায় তৈরি হয় যেটা, সেটা হচ্ছে মেডুসা। তাহলে অল্টারনেটিভলি ঠিক ওইভাবে ওদের ক্ষেত্রে দেখো লাইফ সাইকেলে চেঞ্জ আসতে থাকে। এবার এদের যে এই যে ফ্রি সুইমিং যে লার্ভাটা থাকে সেটার নাম হচ্ছে প্ল্যানিউরা লার্ভা। এবার বিভিন্ন জীবের ক্ষেত্রে লার্ভার জন্য স্পেশালাইজড কিছু কিছু নাম থাকে। প্ল্যানিউরা লার্ভাটা ইন জেনারেল একটা টার্ম যেটা সমস্ত জেলিফিশের ক্ষেত্রেই বা সমস্ত অ্যাকচুয়ালি যে নিডারিয়ান্সদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো জেলিফিশের লার্ভাকে স্পেশালি যেটা অ্যাকচুয়ালি বলা হয় দেখো সেটা হচ্ছে ইফাইরা লার্ভা বলা হয়, বা অনেক সময় ইটাকে সাইলেন্ট করে ফাইরা লার্ভাও দেখবে এটা উচ্চারণ করা হয়। আর হাইড্রার ক্ষেত্রে যে লার্ভাটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রুলা লার্ভা। আর সেকেন্ড যেটা রয়েছে দেখো এদের ক্ষেত্রেও কি হয় যে এরাও ডিপ্লোব্লাস্টিক, মানে এদেরও একটোডার্ম আর এন্ডোডার্ম আছে, আর মাঝেতে কিন্তু মেসোডার্ম যে লেয়ারটা সেটা থাকে না, সেখানে তার বদলে এখানেও একটা জেলির মতো লেয়ার থাকে যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তার মানে পরিফেরায় ছিল যেটা সেটা হচ্ছে মেসেনকাইম, এক্ষেত্রে নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে এটা দুজনকার মাঝেতে থাকে এবং এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পলিপ স্টেজ, যেগুলোকে আমরা কোরাল বলি। এরা কিন্তু এক জায়গায় ফিক্সড হয় স্পঞ্জের মতো। তো সেরকম দেখো একটা পলিপ স্টেজ যেগুলো রয়েছে, কয়েকটা ছবি এখানে দেখানো হচ্ছে, যেমন এটা একটা পলিপ স্টেজ জেলিফিশের। তো এটার নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে সি পেন বা পেনেন্টুলা। দেখো এই সেই আগে পালক দিয়ে লেখা হতো, সেই পালকের মতো দেখতে লাগে বলে এটাকে কালির দোয়াতে দেখবে পালকগুলোকে ডুবিয়ে লেখা হতো, তো তার মতো দেখতে বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সি পেন। এর সায়েন্টিফিক নেম হচ্ছে পেনেন্টুলা। এটাকে বলা হয় সি ফ্যান, যেটার নাম হচ্ছে গর্গনিয়া, মানে সায়েন্টিফিক নেম। এটা অ্যাকচুয়ালি তোমার হাত পাখার মতো দেখতে লাগছে বলে তাই দেখবে ডিসকভারিতে সমুদ্রের নিচেতে যখন যাওয়া হয় তখন এইরকম টাইপের স্ট্রাকচার প্রচুর দেখায়।
অন্যদিকে টিউবিপোরা, এটা হচ্ছে পুরো দেখো গাছের মতো দেখতে বা ফুলের মতো, যেরকম সেই টগর ফুল বা বেলি ফুল হয় সেই রকম টাইপের দেখতে, এটার নাম হচ্ছে টিউবিপোরা। ঠিক সেরকমই এই জেলিফিশটার নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে পরপিটা। আর অন্য মানে এইরকম তাহলে বিভিন্ন রকমের স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি। এবার এই দেখো অ্যাকচুয়ালি ম্যাক্সিমামে কিন্তু কোরাল, দেখো এইটা কোরাল, দেখো এইটা কোরাল, দেখো এইটা হচ্ছে দেখো পলিপ স্টেজ এক জায়গায় ফিক্সড রয়েছে কোরালিয়া। অন্যদিকে দেখো মেট্রিডিয়াম, এটাও দেখো একটা মানে পলিপ স্টেজ এক জায়গায় ফিক্সড হয়ে রয়েছে। এইটা হচ্ছে দেখো ফাইসেলিয়ার আর এক নাম হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। জেলিফিশ, এরা দেখো জেলিফিশ, এটা কিন্তু জেলিফিশ মানে এটা হচ্ছে মেডুসা স্টেজ। তার মানে এরা কিন্তু একে অপরেরতে কনভার্ট হতে পারে। এবং এই যে কোরাল, এই যে স্ট্রাকচারটা মানে পলিপ যে স্ট্রাকচারটা, এটাই দেখবে পড়ে না কোরাল, তো সেটা এরকমই। এবং যে কোরাল রিফ দেখবে যে বলা হয়, দেখবে যে বিভিন্ন জায়গাতে কোরাল রিফ আছে, দেখবে যে অস্ট্রেলিয়াতে আছে, তারপর আমাদের আন্দামান নিকোবরেতে আছে, যেখানেতে প্রচুর মানুষজন বায়োডাইভার্সিটি দেখতে যায়। কারণ কোরাল রিফের বায়োডাইভার্সিটি সমুদ্রের মধ্যে সবথেকে বেশি হয়, কারণ কোরাল রিফ যেখানে তৈরি হয় সেখানকার সমুদ্রের জলের টেম্পারেচার স্পেসিফিক্যালি 21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যে টেম্পারেচারটা খুব ফেভারেবল, মানে ওই টেম্পারেচারই কোরাল গ্রো করে। এবং ওই টেম্পারেচারটা সব অ্যানিম্যালের জন্যই ফেভারেবল, সেটা প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক সবার জন্য। তো সেই জন্য সেখানে সবথেকে বেশি প্রাণী ওখানে কিন্তু থাকে এবং বায়োডাইভার্সিটি প্রচুর বেশি হয়। অন্যদিকে দেখো অ্যাক্টিনিয়া, এরা সবাই কিন্তু দেখো অ্যাকচুয়ালি ওই অ্যাক্টিনিয়ার ছবি দেখবে একদম প্রথমেই দেওয়া ছিল হাইড্রার সাথে। তো ওখানে দেখবে ক্রস করলে মানে এদেরকে ওই যে অরিও প্রতিসম যেটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি, যে কোনো দিকে কাটলেই দেখো সমান ভাগ সেখানে কিন্তু পাওয়া যায়। তাহলে নিডারিয়ার পর অ্যাকচুয়ালি দেখো যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে টিনোফোরা। এবং ডিপ্লোব্লাস্টিকের মধ্যে তিনটেই ছিল, একটা পরিফেরা, একটা নিডারিয়া এবং থার্ড যেটা সেটা হচ্ছে টিনোফোরা। অ্যাকচুয়ালি টিনোস কথাটার অর্থ হচ্ছে কোম্ব বা চিরুনি, ঠিক আছে, আর ফোরোস কথার অর্থ হচ্ছে বিয়ার। অর্থাৎ এদের দেহের মধ্যে দেখা যায় 8টা, দেখো এই যে এখানে দেখো লাইন দিয়ে দেখাচ্ছে 8টা চিরুনির মতো স্ট্রাকচার থাকে। অ্যাকচুয়ালি কি হয়, 8টা লাইনে অসংখ্য সিলিয়া পরপর সাজানো থাকে। এবং এই 8টা যে অসংখ্য সিলিয়াগুলো সাজানো আছে, সিলিয়াগুলোকে একসাথে দেখে চিরুনির মতো মনে হয়। তো সেই কারণে দেখা যায় যে মনে হয় যেন 8টা চিরুনি এখানে দেহের চারপাশেতে সাজানো আছে। তো সেই জন্যই এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে টিনোফোরা। অ্যাকচুয়ালি এই যে পরপর সারিবদ্ধভাবে বা লিনিয়ারলি অ্যারেঞ্জ যে সিলিয়াগুলো থাকে সেগুলো মুভমেন্টে হেল্প করে, জলের মধ্যে এদের সাঁতার কাটতে হেল্প করে। তো সেই জন্যই টিনোফোরা যেটা সেটাকে বলা হয় যেটা, যেহেতু কোম বিয়ারিং অ্যানিম্যাল, যে চিরুনির পাত বলা হয় যেটা তাদের লোকোমোশনে হেল্প করছে, সেটা তাদের দেহের মধ্যে থাকছে এবং তার সংখ্যা হচ্ছে কটা, 8টা। তো এর দেখো একটা এক্সাম্পল, যেমন এটা যে ছবি দেখানো হয়েছে সেটা হচ্ছে বেরো, এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম। এবং এদের একটা স্পেশালিটি হচ্ছে এরা পুরোপুরি কাঁচের মতো ট্রান্সপারেন্ট কালারের হয় এবং জলের মধ্যে এদেরকে বোঝাই যায় না। কিন্তু যখন রাত্রেবেলা হয় এরা অ্যাকচুয়ালি বায়োলুমিনেশন দেখায়, অর্থাৎ এদের দেহের মধ্যে দুটো কেমিক্যাল থাকে, একটার নাম হচ্ছে লুসিফেরিন আর একটার নাম হচ্ছে লুসিফারেজ। লুসিফারেজটা হচ্ছে এনজাইম। তো যখনই রাত্রেবেলা হয় এরা নিজেদের ইমিউনিটির জন্য, যাতে অন্য কোনো প্রাণী এদেরকে আক্রমণ না করে, তো সেই কারণে কি করে এই লুসিফেরিনের মানে অ্যাকচুয়ালি সঙ্গে লুসিফারের যে এনজাইমটা সেটাকে যুক্ত করে। মানে লুসিফেরিনটা সবসময় দেহের মধ্যে থাকে, লুসিফারেজ এনজাইমটা যখনই ওরা ভয় পায় তখনই ওরা তৈরি করে। এবং লুসিফারেজের সাথে যখনই লুসিফেরিন যুক্ত হয় তখনই সেখান থেকে আলো তৈরি করে। এবং যেরকম মানে অ্যাকচুয়ালি লুসিফারেজ যেটা করে সেটা হচ্ছে লুসিফেরিন থেকে ইলেকট্রন নির্গত করে, এবং ইলেকট্রনটা যে তরঙ্গ দৈর্ঘ্যে নির্গত হবে সেই সাপেক্ষে অ্যাকচুয়ালি কালার যেটা সেই কালারটা ডেভেলপ করে। এবং সেই জন্য ওদের থেকে বায়োলুমিনেশন বা কালার দেখা যায়। যেমন জোনাকির ক্ষেত্রে দেখবে আলো সৃষ্টি হয়, এর ক্ষেত্রেও ঘটনাটা একদমই তাই। জেলিফিশের ক্ষেত্রেও আলো দেখতে পাওয়া যায়, তারাও কিন্তু বায়োলুমিনেশন দেখায়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো টিনোফোরা যে গ্রুপটা রয়েছে সেটা। টিনোফোরার সাধারণ যে প্রপার্টি দেখো, এই যে একদম পুরো স্বচ্ছ পরিষ্কার, ভেতরে ডাইজেস্টিভ ট্র্যাক্টগুলোকে দেখা যাচ্ছে, ভালো করে দেখলে বুঝতে পারবে যে এদের বডিটা হচ্ছে ট্রান্সপারেন্ট এবং ফ্ল্যাট টেপ লাইক অর বটল লাইক, মানে একদম ফিতের মতো অথবা বোতলের মতো এদের স্ট্রাকচারগুলো দেখতে হয়, বডি স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে এদের লোকোমোটরি অর্গ্যান যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেট। এই যে দেখো সিলিয়াগুলো পরপর সাজানো আছে, 8টা সিরিজে সাজানো থাকে, সেই জন্য 8টা কমপ্লেট সেখানেতে থাকছে। এবং ওই 8টাই কমপ্লেট বা সিলিয়ারি প্লেট থাকে, যেটা এদের লোকোমোটরি অর্গ্যান হিসেবে কাজ করে।
এবং এরা হচ্ছে বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল। দেখবে এটা আমরা পড়েছিলাম যে একমাত্র গ্রুপ যারা হচ্ছে বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল, এদের বডি স্ট্রাকচারটা হচ্ছে রম্বয়েড, রম্বসের মতো। তার জন্য যখন ভাগ করা হয় তখন কোনাকুনি অংশগুলো সমান হবে, কিন্তু পাশাপাশি স্ট্রাকচারগুলো কখনো কিন্তু সমান হয় না। এখানেতে একটুখানি দেখো একটা স্ট্রাকচার দেখানো হয়েছে যে এখানে ওই সিলিয়াগুলো দেখো মুভ করছে, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে সিলিয়াগুলো মুভ করছে, এবং সেই সিলিয়াগুলো মুভ করার জন্য ওরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে যেতে পারে। তাহলে এইটাই হচ্ছে টিনোফোরা যেটা রয়েছে তার দেখো প্রপার্টি। এই যে দেখো টিনোফোরার ক্ষেত্রে ওই যে দেখিয়েছে যে সিলিয়াগুলো 8টা কমপ্লিট যেটা সেটা সাজানো আছে। এবার এদের দেখো এই গ্রুপটা যেটা রয়েছে এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি টোনোপ্লানা। এই যে জীবটা রয়েছে এই জীবটার নাম হচ্ছে টোনোপ্লানা। এবার এদের একটা প্রপার্টি হচ্ছে এদেরও দেখো মুখ যে জায়গাটা থাকে তার পাশেতে অ্যাকচুয়ালি টেন্টেকলস আছে, এবং টেন্টেকলস যেগুলো রয়েছে সেই টেন্টেকলসগুলোর গায়েতে এদেরও কিন্তু কিছু ছোট ছোট সেল থাকে, যে সেলগুলোর মধ্যেতে কাঁটা থাকে না, সেখানেতে কিছু অ্যাডহেসিভ পদার্থ থাকে, মানে হচ্ছে আঠালো পদার্থ থাকে, যেটা তাদের ফুড কালেকশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু হেল্প করে। মানে এই টেন্টেকলসগুলোর গায়েতে কিছু সেল আছে যে সেলগুলো থেকে আঠার মতো পদার্থ ক্ষরণ হয়, যেটা খাবারগুলোকে আটকে নেয়, তাহলে সেটা তাদের ফুড কালেকশনের জন্য কিন্তু হেল্প করে থাকে। তাহলে সেইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা যে ওই যে সেলগুলো যেগুলো ওই অ্যাডহেসিভ পদার্থ তৈরি করছে সেগুলোকে বলা হয় কলোব্লাস্ট বা ল্যাসোসেল, যেগুলো অ্যাকচুয়ালি ফুড কালেকশনে হেল্প করছে। অন্যদিকে দেখতে পাওয়া যায় এদের যেদিকে মুখ থাকে, যে সাইডটায় মুখ রয়েছে তার পুরো উল্টো দিক যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাবোরাল সারফেস। তো যেটা অ্যাকচুয়ালি মুখ আছে, ধরো এই যে টেন্টিকলস আছে তার মানে এই সাইডটা মুখ, তাহলে এই দিকটা হচ্ছে অ্যাবোরাল সারফেস। সেখানে বালির দানার মতো একটা ছোট্ট স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারটার জন্য ওরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে বুঝতে পারে, যে অভিকর্ষটা কোন দিকে, ওই বালির দানাটার উপরে টান পড়ার জন্য ওরা বুঝতে পারে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে রয়েছে, অর্থাৎ সমুদ্রের জলের কোন দিকটাতে গভীর সমুদ্র মানে আরও গভীরতায় নেমে যাবে এবং কোন দিকটাতে সূর্যালোকের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ জলের ওপরের দিকে উঠতে হবে, সেইটাকে বোঝার জন্য তাদের ওই অর্গ্যানটা কাজ করে, ছোট্ট বালির দানার মতো গঠনটা কাজ করে, ওইটারই নাম হচ্ছে স্ট্র্যাটোসিস্ট। এই স্ট্র্যাটোসিস্ট কিন্তু শুধু এদের নয়, মোলাস্কাদের দেহের মধ্যেও থাকে, মানে কম্বোজ শ্রেণী প্রাণী মানে শামুক ঝিনুকের দেহের মধ্যেও কিন্তু স্ট্র্যাটোসিস্ট খুঁজে পাওয়া যায়, সেটাও তাদের গ্র্যাভিটেশনাল ফোর্সকে বুঝতে অ্যাকচুয়ালি হেল্প করে। এরপর দেখো এটাও দেখো ওই গ্রুপেরই এবং ওই বায়োলুমিনেশন দেখাচ্ছে। এবার কিছু আরও এক্সাম্পল দেখো এই গ্রুপের অর্গানিজম, যেমন একটা রয়েছে টিনোপ্লানা, এটা হচ্ছে এই গ্রুপের আর একটা এক্সাম্পল। অন্যদিকে দেখো হর্মিফোরা, এটাও এই গ্রুপেরই একটা অর্গানিজম। অন্যদিকে ভেলামেন, তো এরা দেখো এই যে ফ্ল্যাট দেখো একদম চ্যাপ্টা পাতার মতো একটা স্ট্রাকচার, পুরোপুরি ট্রান্সপারেন্ট এদের। এরা সবাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লোব্লাস্টিক, দুটো লেয়ার থাকছে, আর মাঝেতে জেলির মতো একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে মেসেনকাইম। তাহলে দেখো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা তিনজনাকারই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোব্লাস্টিক, মাঝেতে জেলির মতো লেয়ার আছে। প্রথম জনাকার মানে পরিফেরার ছিল মেসেনকাইম, তারপর নিডারিয়ার ছিল যেটা সেটা হচ্ছে মেসোগ্লিয়া, আবার টিনোফোরার যেটা সেটা হচ্ছে মেসেনকাইম। তার মানে মেসেনকাইম, মেসোগ্লিয়া, মেসেনকাইম। এবং এদের একটা স্পেশালিটি হচ্ছে এদের মেসেনকাইম যে যে লেয়ারটা আছে জেলির মধ্যে, সেখানে কিন্তু প্রচুর সেল আছে এবং প্রচুর পরিমাণে সেখানে মাসেল সেল থাকে, যেটা এদের সিলিয়াগুলো মুভমেন্টের জন্য হেল্প করে। আর অন্যদিকে অ্যামিবোসাইড সেল আছে, যে অ্যামিবোসাইড সেলগুলো যে খাবার যখন তারা খাচ্ছে তখন সেখানকার মধ্যে যে প্যাথোজেনগুলো রয়েছে সেই প্যাথোজেন ডিস্ট্রাকশনের জন্য তারা কিন্তু হেল্প করছে। তাহলে এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্লোব্লাস্টিক লেয়ারের মধ্যেই থাকছে, মানে এরা সবাই ডিপ্লোব্লাস্টিক। এবার চলে আসছি আমরা ডিপ্লোব্লাস্টিক, মানে যাদের দেহের মধ্যে 3টে করে লেয়ার আছে। তার মধ্যে সবার প্রথম যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্ল্যাটওয়ার্ম। এবার প্লাটিহেলমিনথিসদের কিন্তু ম্যাক্সিমাম জনায় দেখা যায় প্যারাসাইটিক, মানে অন্য হোস্টের বডির ভেতরে থাকে, কিন্তু বেশ কিছু জন আছে যারা ফ্রি লিভিং স্বাধীনজীবী, তারা কিন্তু জীবদেহের বাইরেতেই অবস্থান করে। যেমন এখানে গোল ডটেড ফ্ল্যাটওয়ার্ম যেটাকে বলা হয় প্রিলফিশ। প্রিলফিশ যেটা সেটা প্লাটিহেলমিনথিস। তাহলে প্রিলফিশ কিন্তু কোনো মাছ নয়, এটা অ্যাকচুয়ালি একটা প্লাটিহেলমিনথিস যেটা জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের দেখো যে প্রপার্টিসগুলো রয়েছে প্লাটিহেলমিনথিস বা ফিতাকৃমির, তার প্রথম প্রপার্টি হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক এবং বডি লিফ লাইক অর টেপ লাইক, পাতার মতো হয় বা ফিতের মতো এদের বডি স্ট্রাকচারটা দেখতে হয়।
সেকেন্ড দেখো টিনিয়া সোলিয়াম, এইটা হচ্ছে মানুষের দেহেতে যে ফিতাকৃমি যেটা থাকে, যে টেপওয়ার্মটা মানুষের দেহেতে থাকতে, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো মানে টিনিয়া সোলিয়াম। এবং এদের দেখবে একটা টিনিয়া সোলিয়ামের একটা বিশেষ প্রপার্টি আছে, এরা হচ্ছে হার্মাফ্রোডাইট। দেখবে বলেছিলাম আগে যে হার্মাফ্রোডাইট মানে হচ্ছে এই প্রত্যেকটা টিনিয়া সোলিয়ামের মধ্যে, একই টিনিয়া সোলিয়ামে বা একই টেপওয়ার্মের মধ্যেতেই দেখতে পাওয়া যায় টেস্টিস ওভারি দুটোই থাকে, এবং তারা সেলফ ফার্টিলাইজেশন দেখায় যে তাদের মানে একই জীবদেহের মধ্যেতে যেটা অ্যাকচুয়ালি ওভারি এবং টেস্টিস রয়েছে, টেস্টিসে যে স্পার্মগুলো তৈরি হচ্ছে সেটা ওর দেহেরই ওভার সাথে ফিউজ হয়ে অ্যাকচুয়ালি নতুন জাইগোট তৈরি করে, যার জন্য জেনেটিক ভেরিয়েশন আসে না। এইটা হচ্ছে ব্যাপার। এবং এদের যে প্রপার্টিস রয়েছে দেখো, এদের বডিটা মানে সেগমেন্টেড, কারণ এই যে শুধু বাইরেতে দেখবে সেগমেন্টেশন আমরা আগে পড়েছি, সেগমেন্টেশন মানে শুধু একটোডার্মে একটা খাঁজের মতো দাগ থাকে। তো এদের বডিটা সেগমেন্টেড, ফ্ল্যাট চ্যাপ্টা মতো হয় এবং বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, মাঝখান থেকে ভাগ করলে দুটো সমান অংশ পাওয়া যাবে। এটা ছাড়াও দেখো আরও যেটা রয়েছে সেটা হচ্ছে বডি কভার্ড উইথ সিনসাইটিয়াল মেমব্রেন। এদের দেহগুলোর চারদিকেতে সিনসাইটিয়াল মেমব্রেন থাকে। অ্যাকচুয়ালি কি হয়, এদের বডিটাকে প্রোটেক্ট করার জন্য চারপাশেতে মাল্টিনিউক্লিয়েটেড সেল থাকে, ঠিক আছে। মাল্টিনিউক্লিয়েটেড সেলকেই অ্যাকচুয়ালি বলা হয় সিনসাইটিয়াল সেল, এবং সেই সিনসাইটিয়াল সেলের লেয়ার থাকে, সেই জন্যই বলছি সিনসাইটিয়াল মেমব্রেন রয়েছে। এবং সেই সিনসাইটিয়াল যে মেমব্রেন রয়েছে সেখান থেকেই অ্যাকচুয়ালি প্রচুর এরা কি করে, মিউকাস জাতীয় পদার্থ সিক্রেট করে, যাতে এরা বাইরের এনভায়রনমেন্টে থাকলেও এদের বডিটা যাতে চট করে ডিহাইড্রেট না হয়ে যায়। এবং যখন হোস্ট সেলের বডির ভেতরে থাকছে, তাহলে হোস্ট সেল থেকে যে এনজাইম সিক্রেট হচ্ছে তার জন্য এর বডিটা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে ডাইজেস্ট না হয়ে যায়, কারণ এর বডিটাগুলোও তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট দিয়েই তৈরি। তো এই গ্রুপের একটা এক্সাম্পল হচ্ছে প্ল্যানেরিয়া। দেখবে প্ল্যানেরিয়ার নাম হয়তো আগেও পড়েছো, যে প্ল্যানেরিয়ার একটা স্পেশালিটি হচ্ছে যে প্ল্যানেরিয়াকে যদি কয়েকটা পার্টে কেটে দেওয়া হয়, 2-3টে টুকরোই কেটে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা টুকরো থেকে আবার নতুন প্ল্যানেরিয়া সেখানে কিন্তু তৈরি হয়ে যায়। মানে ওটাকে বলা হয় রিজেনারেশন, পুনরুৎপাদন, যে ওর একটা প্রপার্টি আছে তারা নতুন আবার তৈরি করে নিতে পারে। আরেকটা যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে এই গ্রুপের যে অর্গানিজমগুলো রয়েছে তাদের এক্সক্রিটরি অর্গান, রেচন অঙ্গ যেটা, সেটার নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়াম, এবং যেটা অ্যাকচুয়ালি ফ্লেম সেল দিয়ে তৈরি হয়। মানে এদের বডির মধ্যেতে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অসংখ্য ছোট্ট ছোট্ট এরকম সেলের মতো স্ট্রাকচার থাকে, মানে এরকম সেল থাকে, এবং সেই সেলগুলো পরপর সাজানো থাকে, এবং সেলগুলো দেখো প্রত্যেকেই একটা টিউবের সাথে কানেক্টেড, এবং এই টিউবগুলো বডির একদম প্রথম থেকে শেষ অবধি থাকে, এবং এই টিউবগুলোর গায়েতে দুদিকেতে প্রচুর পরিমাণে এরকম ফ্লেম সেল সাজানো থাকে। ফ্লেম সেলের কাজ হচ্ছে বডি থেকে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করে এই টিউবগুলোর মধ্যেতে নিয়ে আসা, এবং টিউবগুলো সবগুলো একসাথে কালেক্টেড হয়ে একটা চওড়া টিউবের থ্রু দিয়ে বডির বাইরেতে এটা বেরিয়ে যায়। তাহলে গোটা বডি থেকে অ্যাকচুয়ালি ফ্লেম সেল, এই যে ফ্লেম সেল, এরা যে এক্সক্রিটরি প্রোডাক্টগুলো কালেক্ট করলো সেগুলো এই টিউবটার থ্রু দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। এবার এই ফ্লেম সেলটার অ্যাকচুয়ালি এরকম নাম কিসের জন্য, কারণ হচ্ছে এই ফ্লেম সেলটা যদি স্ট্রাকচারটা দেখা হয় একটা অদ্ভুত টাইপের স্ট্রাকচার। দেখো এই ফ্লেম সেলটার এই মাথার দিকটাতে যেটা রয়েছে, দেখো এইটাই বড় করে দেখাচ্ছে, মাথার দিকেতে নিউক্লিয়াস রয়েছে, আর সেলগুলোর মাঝে মাঝে অসংখ্য ছোট ছোট পোর আছে, যেটা দিয়ে ওরা কী করে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে চারপাশ থেকে কালেক্ট করে, এবং ঠিক তার মাঝেতে বেশ কিছু সিলিয়া থাকে যেগুলো ক্রমাগত মুভ করে, এবং সেই সিলিয়ার মুভমেন্টের জন্যই বাইরে থেকে এক্সক্রিটরি প্রোডাক্টগুলো ফ্লেম সেলের ভেতরেতে ঢোকে, এবং সেইগুলো সমস্ত টিউবের থ্রু দিয়ে গিয়ে বডির বাইরেতে বেরিয়ে যায়। এবং যখন এখানেতে এই চারপাশ থেকে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করতে যায়, এই সিলিয়াগুলো যখন মুভ করে তখন সেটাকে ঠিক দেখে আগুনের শিখা যেরকম হয় মোমবাতির মধ্যেতে, ঠিক সেরকম যেরকম কম্পনশীল শিখা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মোমবাতি, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্লিকারিং ফ্লেম, তো সেই ফ্লিকারিং ফ্লেমের মতো দেখতে লাগে বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ফ্লেম সেল, ওই জন্যই এটার নামটা দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটার কাজ যেটা সেটা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করা। তো এই স্ট্রাকচার যেটা রয়েছে এটাই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ফ্লেম সেল। এবার দেখো আরও যে এক্সাম্পল এই গ্রুপের মধ্যে রয়েছে তার মধ্যে একটা রয়েছে ফ্যাসিওলা হেপাটিকা। এটা অ্যাকচুয়ালি আমাদের লিভারের মধ্যে থাকে, দেখবে এটাকে বলা হয় লিভার ফ্লুক, বা আমাদের বাংলায় বলা হয় যকৃৎ কৃমি। তো সেটা এই গ্রুপের অন্তর্গত, এবং দেখো এটা লিফ লাইক স্ট্রাকচার, পাতার মতো স্ট্রাকচারটা,
অন্যদিকে দেখো এটা হচ্ছে ইকাইনোস্টোমা, যে গোল গোল দেখো স্ট্রাকচার যেটা পাতার মতো কিছুটা, এটা হচ্ছে এন্টোপডেল্লা, মানে এই গ্রুপেরই বিভিন্ন অর্গানিজম। অন্যদিকে দেখো দুর্গেসিয়া, যেটা একটা স্পিসিস, এবং চারপাশের দিকে এই সেন্সাইটিয়াল মেমব্রেনটা দেখো খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার এই গ্রুপের যে লার্ভাল স্টেজগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হেক্সাকান্থ লার্ভা বা সিস্টিসার্কাস লার্ভা। তো এই লার্ভাল ফর্মগুলো এদের কিন্তু এই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই। এরপর চলে আসছে সেটা হচ্ছে নিমাটোডা, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিমাটোহেলমিনথিস, বা যেটাকে বলে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। এদের যে স্পেশালিটি সেটা হচ্ছে দেখো আগের ফ্ল্যাট ওয়ার্ম সেটার স্ট্রাকচারটা হচ্ছে চ্যাপ্টা মতো, মানে যেরকম ঠিক মোবাইল হয়, মোবাইল যেরকম চ্যাপ্টা থাকে সেই রকম টাইপের স্ট্রাকচারটা। কিন্তু নিমাটোহেলমিনথিসের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে রাউন্ড, মানে ঠিক যেরকম পেন যেরকম হয়, ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো যেরকম টাইপের হয় সেরকম টাইপের দেখতে। সেই জন্য এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় রাউন্ড ওয়ার্ম, মানে ক্রস সেকশন করলে রাউন্ড অ্যাকচুয়ালি সেকশনটা আসবে, আর ওদের ক্ষেত্রে ক্রস সেকশন করলে ফ্ল্যাট সেকশনটা আসবে। এবার এদের দুটো সাইড কিন্তু ট্যাপারিং, দুটো সাইড কিন্তু প্রান্ত যে দুটো রয়েছে তাদের কিন্তু সেটা সরু হয়ে গেছে। এবং নিমাটোহেলমিনথিসের একটা ব্যাপার হচ্ছে এদের কিন্তু মেল ফিমেল আলাদা, অর্থাৎ মানে আগেরটার ক্ষেত্রে ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম যে টিনিয়া সোলিয়াম যেটা রয়েছে, টিনিয়া সোলিয়ামে টেস্টিস ওভারি একই জনাকার দেহেতে থাকে, তারা হার্মাফ্রোডাইট হয়, কিন্তু এরা সবাই ইউনিসেক্সুয়াল, মেল এবং ফিমেল ইন্ডিভিজুয়াল আলাদা, এবং আলাদা আলাদা জনাকার দেহের মধ্যেতে টেস্টিস এবং ওভারি সেটা কিন্তু থাকছে, এবং স্পার্ম ওভা আলাদা আলাদা জায়গাতেই তৈরি হচ্ছে। এবং ফিমেলদের এদের আকৃতি সেটা বড় হয়, আর মেল যেগুলো হয় সেগুলোর আকৃতি ছোট হয়, কারণ ফিমেলরা যেহেতু ডিম পারে সেই জন্য প্রচুর পরিমাণে খাবার এদের স্টোর করতে হয়, সেই জন্য ফিমেল অ্যাকচুয়ালি যেটার রাউন্ড ওয়ার্ম সেটার আকার বড় হয়, কিন্তু মেল রাউন্ড ওয়ার্মগুলো আকার সবসময় ছোট হয়। এবার দেখো নিমাটোডা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিমাটোস মানে হচ্ছে থ্রেড, সুতোর মতো। আর দেখো মানে ইডস কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে সেটা হচ্ছে তোমার ফর্ম, যে তার অ্যাকচুয়ালি স্ট্রাকচার। এবার অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, যেটাই এই ছবিটা দেখানো হচ্ছে, এইটাই হচ্ছে মানুষের দেহেতে যে রাউন্ড ওয়ার্মটা খুঁজে পাওয়া যায় সেটা। এবার দেখো টিউব লাইক আনসেগমেন্টেড বডি উইথ সারপেন্টস, দেখো এদের টিউবের মতো বডিটা রয়েছে এবং আনসেগমেন্টেড, কোথাও কোনো মানে সেগমেন্টের কোনো খাঁজ বা দাগ কিছু নেই, এবং বডির দুটো সাইড কিন্তু অ্যাকচুয়ালি শার্প ট্যাপারিং যেটাকে বলা হয়। অন্যদিকে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল বডি উইথ হার্ড কিউটিক্যাল, যেমন অ্যাঙ্কাইলোস্টোমা, এটাও এই গ্রুপের একটা অর্গানিজম। এবার এখানেতে দেখো ন্যাচারালি আরেকটা জিনিস একটু বলে দিই, যেমন অ্যাকচুয়ালি এর আগেতে টেপ ওয়ার্ম পড়লে সেটাও ট্রিপ্লোব্লাস্টিক, এও ট্রিপ্লোব্লাস্টিক, এবং একটু আগেই দেখো ক্লাসিফিকেশনে পড়েছি যে এর আগের যেটা ছিল আর কি, যে টেপ ওয়ার্ম যেটাকে আমরা বলছিলাম যে প্লাটিহেলমিনথিস গ্রুপটা হচ্ছে অ্যাসিলোমেট, আর এরা হচ্ছে নিমাটোহেলমিনথিস সেটা হচ্ছে সিউডোসিলোমেট, ছদ্মশিলমযুক্ত যেটাকে বলা হয়। এই গ্রুপের যে লার্ভা থাকে সেই লার্ভাল ফর্মটা হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, এই স্টেজটাতে লার্ভা। অন্যদিকে দেখা যায় যে এই কৃমি, এটাকে তো আমরা বাংলাতে কৃমি বলি বা দেখবে রাউন্ড ওয়ার্ম বলি, অ্যাকচুয়ালি এই ফ্ল্যাট ওয়ার্ম বা রাউন্ড ওয়ার্ম দুটোই বলো, বিশেষ করে রাউন্ড ওয়ার্ম থেকে আমাদের অনেক বেশি পরিমাণে রোগ হয়। তো যত বেশি পলিউটেড জায়গা হয়, আর বিশেষ করে ওয়াটার পলিউশন যেখানে বেশি, সেইখানেতে এই কৃমি দিয়ে অর্থাৎ এই রাউন্ড ওয়ার্ম দিয়ে রোগ কিন্তু অনেক বেশি হয় এই পলিউটেড ওয়াটার থেকে। যেমন দেখা যায় আফ্রিকান রিজিয়নেতে যেহেতু পলিউশন খুব বেশি হয়, তো সেই জন্যই এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই রাউন্ড ওয়ার্ম বা টেপ ওয়ার্মদের রোগও কিন্তু সেখানকার মানুষের খুব বেশি হয়। যেমন একটা রোগ হয় যেটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস, আমাদের এখানেও দেখা যায়, কম্পারেটিভলি অনেক কম। সেইটা দেখবে অ্যাকচুয়ালি কি হয়, পাটা এরকম ফুলে যায়, হাতির পায়ের মতো ফুলে যায়। তো এটা উচেরিয়া ব্যাংক্রফটি বলে একটা অ্যাকচুয়ালি মানে সেটা মানে নিমাটোডের থ্রু দিয়ে এই ডিজিজটা কিন্তু হয়। ঠিক একই রকম লোয়া বলে একটা মানে নিমাটোডের থ্রু দিয়ে মানে একটা রাউন্ড ওয়ার্মের থ্রু দিয়ে রোগ হয়, যেটা অ্যাকচুয়ালি কি হয়, এই রাউন্ড ওয়ার্মটা চোখে গ্রো করে। এটা যেমন দেখো পায়ের যে লিম্ফ নোড যেগুলো থাকে, লসিকা গ্রন্থি যেগুলো থাকে সেখানেতে গ্রো করে, এটা আবার চোখে গ্রো করে। তো এটা আমাদের এখানে একবারই পাওয়া যায় না, এটা আফ্রিকান রিজিয়নের মধ্যেই এটা পাওয়া যায়। এবং এরা সবাই কিন্তু দেখো এই গ্রুপে সবাই ট্রিপ্লোব্লাস্টিক এবং সবাই কিন্তু সিউডোসিলোমেট, ছদ্মশিলমযুক্ত। এর পরের যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে অ্যানিলিডা।
অ্যানিলিডা যে গ্রুপটা এখান থেকে তৈরি হয়ে গেল পুরোপুরি সিলোমেট। এই অ্যানিলিডা গ্রুপ থেকে সবাই কিন্তু সিলোমেট, এবং অ্যানিলিডা গ্রুপের মধ্যে দিয়ে সবার প্রথম অ্যাকচুয়ালি ক্লোজ সার্কুলেটারি সিস্টেম সেটা দেখতে পাওয়া যায়, যে ক্লোজ যেটা বদ্ধ সংবহন তন্ত্র যেটাকে আমরা বলি, মানে সবথেকে ভালোভাবে বোঝা যায়। এবং আরেকটা জিনিস যেটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, কারণ এদের মধ্যেই সবার প্রথম সিলোম স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং ক্লোজ বা ওপেন সার্কুলেটরি সিস্টেম সেটা সিলোমের সাথে রিলেটেড। তো এখানে তো দেখা যায় যে এদের মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। এবং অ্যানিলিডার মধ্যেতে আর্থওয়ার্ম যেটা সব থেকে বড় এক্সাম্পল, সেই আর্থওয়ার্মের ব্লাড যেটা থাকে সেই ব্লাডের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে, আমাদের যেমন হিমোগ্লোবিন থাকে তাদেরও থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিনটা থাকে সেটা আরবিসির মধ্যে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে যে হিমোগ্লোবিনটা থাকে সেটা অ্যাকচুয়ালি প্লাজমার মধ্যে থাকে, মানে কোনো সেলের ভেতর নয়, জল মানে যেটা লিকুইড যেটা রয়েছে জলীয় যে অংশটা সে তার মধ্যে থাকছে। এবার এখানকার অ্যানিলিডা গ্রুপের মধ্যে আর্থওয়ার্ম যেমন একটা রয়েছে, সেরকমই জোঁক যেটাকে আমরা বলি হিরুডিনা। তো হিরুডিনারিয়া এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট মানে ক্যারেক্টার বিয়ার করে এই গ্রুপের। এবার দেখো যে এখানকার যেটা মডেল অর্গানিজম মানে হচ্ছে এমন একটা এই গ্রুপের অর্গানিজম যার মধ্যে সব প্রপার্টিগুলো এই গ্রুপের থাকে, কারণ কিছুতে এক্সেপশনাল থাকি। তো এই গ্রুপে অ্যানিলিডার যে আইডিয়াল অ্যানিলিড যাকে বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেরিটিমা পস্থুমা, মানে যেটা আর্থওয়ার্ম বলা হয়। তো আর্থওয়ার্মের দেখো এদের যে প্রপার্টি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বডি অনেক কটা দেখো রিং লাইক স্ট্রাকচার দিয়ে তৈরি, আংটির মতো অনেক কটা গঠন দিয়ে তৈরি। এবং এই অ্যানিলিডা অ্যাকচুয়ালি অ্যানিউলাস কথা থেকে এসছে, যার অর্থ হচ্ছে রিং। যেহেতু বডি দেখো অনেক কটা ছোটো ছোটো রিংয়ের মতো স্ট্রাকচার দিয়ে তৈরি, এবং যেগুলো দেখো সবই হচ্ছে সেটা হচ্ছে মেটামিয়ার বলা হয়, এবং এগুলো হচ্ছে সবই হোমোনিমাস মেটামিয়ার, কারণ দেখো প্রত্যেকটা সেগমেন্ট মোটামুটি একই রকমের হয়, বা সোমাইট দিয়ে দেখো এদের বডি স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এবং এদের যে লার্ভাল স্টেজটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা, মানে ফেরিটিমা পস্থুমার যে লার্ভাল স্টেজটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রোকোফোর লার্ভা। অন্যদিকে দেখা যায় এদের বডির মধ্যে গোটাটাই রিং লাইক স্ট্রাকচার দিয়েই তৈরি, তবে এদের মোটামুটি 14, 15 এবং 16 তিনটে সেগমেন্ট একসাথে অ্যাটাচড হয়ে একটা চওড়া রিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে। এবার এইখানেতে এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লাইটেলাম। ক্লাইটেলামের মধ্যেতে অসংখ্য ক্লোরোগোগেন সেল বলে কিছু সেল থাকে, যে ক্লোরোগোগেন সেলগুলো থেকে একটা মানে মিউকাস জাতীয় পদার্থ সিক্রেট করে, যেটা বাতাসের সংস্পর্শে এসে বা বাইরেতে এনভায়রনমেন্টে এসে শক্ত হয়ে যায়। এবং এরা যখন ডিম পারে এই ক্লোরোগোগেন সেল থেকে অ্যাকচুয়ালি যে সিক্রিশনটা বেরোয় সেটা ডিমগুলোকে চারপাশ থেকে প্রোটেক্ট করে দেয়, যার জন্য যখন মাটির মধ্যেতে ওই ক্লোরোগোগেন সেল থেকে যে অ্যাকচুয়ালি কেমিক্যাল যেটা বেরোচ্ছে সেই কেমিক্যালটা কী করছে অনেক কটা ডিমকে একসাথে অ্যাটাচ করে কভার করে রেখে দেয়, তার জন্য মাটির নিচেতে ওটা থাকলেও কিন্তু চট করে ওটা নষ্ট হয় না। এবং তার ভেতরেতে ওই অ্যাকচুয়ালি ওই কভারিংটার ভেতরেতে কিছুটা জলীয় সেখানে পরিবেশ থাকে, যার জন্য সেই জায়গাটাতে যেহেতু ওই অ্যাকোয়াস মিডিয়াম থাকছে সেই জন্য ওরা কিন্তু ওর ভেতরেতে যে এমব্রিও যেটা সেই এমব্রিও ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয় এবং কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয় না। তো অ্যাকচুয়ালি সেই কাজটাই যেটা করে সেটা হচ্ছে ক্লোরোগোগেন সেল। এবং আর একটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে আগেও বলেছি দেখবে যে ফেরিটিমা আর্থওয়ার্মের ক্ষেত্রে এরাও কিন্তু অ্যাকচুয়ালি হার্মাফ্রোডাইট, এদেরও কিন্তু মেল ফিমেল অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ অর্গ্যান অর্থাৎ যেটাকে বলা হয় টেস্টিস ওভারি একই জোনাকার দেহেতে সেখানে কিন্তু রয়েছে, কিন্তু একই জোনাকার দেহেতে তৈরি হলেও তারা কিন্তু যে ক্রস ফার্টিলাইজেশন দেখায়, অর্থাৎ একজনের বডি থেকে স্পার্মগুলোকে সে অন্য জোনাকার ওভার মধ্যে ট্রান্সফার করে, মানে ওভারিতে ট্রান্সফার করে, আর মানে তার থেকে যে স্পার্মগুলো আসে সেগুলো এর ওভারিতে অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়, অর্থাৎ নিজেদের মধ্যে স্পার্ম ওভার এক্সচেঞ্জ করে দুটো ইন্ডিভিজুয়াল। সেই জন্য সেলফ ফার্টিলাইজেশন দেখায় না এখানে, কিন্তু ক্রস ফার্টিলাইজেশন সেখানে দেখায়। এবার দেখো যে পরে যে এই গ্রুপের আরও যে ইন্ডিভিজুয়াল রয়েছে সেটা হচ্ছে হিরুডিনারিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে জোঁক। দেখবে এই যে প্রপার্টিস এই গ্রুপের আরও রয়েছে সেটা হচ্ছে বডি কভারস উইথ কিউটিক্যাল, কারণ কিউটিক্যালের একটা কভারিং দেবে বডির ওপরেতে থাকে, কারণ মাটির মধ্যেতে যেহেতু আছে তাহলে মাটিতে ঘষা খেয়ে বডিটা যাতে নষ্ট না হয় সেই জন্য কিউটিক্যালের একটা কভারিং সেখানে থাকে। এদের লোকোমোটরি অর্গ্যান যেটা সেটা হচ্ছে সিটা প্যারাপোডিয়া বা বডি মাসেল, এবং সিটা এটাই হচ্ছে এদের মেন অ্যাকচুয়ালি লোকোমোটরি অর্গ্যান, যেটার মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। এটা ছাড়াও প্যারাপোডিয়াও থাকে এবং বডি মাসেল এই সিটা প্যারাপোডিয়া মুভমেন্টের জন্য হেল্প করে।
এবার পলিকিট বলে একটা গ্রুপ আছে। পলিকিট গ্রুপ যেটা হয় সেটা হচ্ছে সমুদ্রের মধ্যেতে যে অ্যানিলিডাগুলো থাকে তাদেরই মেনলি বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিকিটা। এবার পলিকিটা কথাটা এসছে এই জন্যই, কারণ এই পলিকিট যেগুলো থাকে এদের গায়েতে অসংখ্য, দেখো এই যে সিলিয়ার মতো যে স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছ, দেখো এই সিলিয়ার মতো স্ট্রাকচার রয়েছে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাপোডিয়া। কিন্তু এই প্যারাপোডিয়াগুলো কাঁটার মতো হয়, মানে শক্ত মতো হয়। তো এই কাঁটার যে ব্রিসেলের মতো স্ট্রাকচারগুলো আছে বলি এইগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে কিটি। তো সেই জন্যই সেখান থেকে যেহেতু অনেক কটা এরকম কাঁটার মতো স্ট্রাকচার, অসংখ্য স্ট্রাকচার দিয়ে এটা তৈরি হয়, সেই জন্যই এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিকিটা। তারপরে প্যারাপোডিয়াগুলো কাইটিন বিয়ারিং, সেইগুলো কি কিটি বলছে। এবার যেহেতু অনেক আছে গোটা বডি জুড়ে, সেই জন্য এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিকিটস। যেমন এই পলিকিট যেটা রয়েছে এটার নাম হচ্ছে ক্রিসমাস ট্রি ওয়ার্ম, ঠিক আছে। এই পলিকিট যে রয়েছে তার নাম হচ্ছে ক্রিসমাস ট্রি ওয়ার্ম। সেরকম বিভিন্ন জোনাকার ক্ষেত্রে বিভিন্ন রকমের দেখো দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম পলিকিটস দেখতে পাওয়া যায়। যেমন এখানে এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইলোডসি, অ্যাকচুয়ালি দেখো ফাইলোডোসি। তো এটা একটা পলিকিট, এর দেখো একরকম স্ট্রাকচার, এটা সবাই সামুদ্রিক। এইটা যেটা রয়েছে দেখো এটা হচ্ছে ববিট ওয়ার্ম এর নাম। আর এইটা যেটা রয়েছে এইটাই ওই যে ক্রিসমাস ট্রি ওয়ার্ম, যেটা একটু আগেই আমরা দেখলাম, দেখো ওইটারই ছবি এখানেতে দেখানো হচ্ছে, একই জিনিস, সেটা হচ্ছে স্পিরোব্যাঙ্কাস এর নাম। তো এরকম বিভিন্ন রকমের পলিকিট যেগুলো সমুদ্রের মধ্যে থাকা অ্যানিলিড সেগুলোকে দেখা যায়। তো সেরকমই আরও একটা রয়েছে, দেখো এইটাও ওই একই সমুদ্রের মধ্যে থাকা অ্যাকচুয়ালি অ্যানিলিড, যেটার পলিকিট একটা, সেটা হচ্ছে নেরিস। এটা হচ্ছে স্যাবেল্লা, এটাও সমুদ্রের মধ্যে থাকে, এটাও পলিকিট। তো এদের দেখো আরও কিছু প্রপার্টিস দিচ্ছে এই গ্রুপের, যে প্রপার্টিসগুলোর প্রথম হচ্ছে এদের প্রত্যেকেরই মধ্যে সিলোম আছে। সেকেন্ড, এইটা দেখো এটা বিয়ার্ডেড ফায়ার ওয়ার্ম, ঠিক আছে, এটাও একটা পলিকিট। মানে এই গ্রুপের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, কারণ জানি এটা 3টে লেয়ার থাকে। এবং এটা হচ্ছে ক্রিটোপটেরাস, আর একটা পলিকিট। এবং এই গ্রুপের আর একটা প্রপার্টি যেটা, এদের এক্সক্রিটরি অর্গ্যান হচ্ছে নেফ্রিডিয়া, ঠিক আছে। এদের এক্সক্রিটরি অর্গ্যান ফ্ল্যাট ওয়ার্মে যেমন আমরা দেখছিলাম দেখবে ফ্লেম সেল, এখানেতে এদের এক্সক্রিটরি অর্গ্যান যেটা, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়াটা অ্যাকচুয়ালি কি, এদের বডির মধ্যেতে এরকম সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের মধ্যে ঠিক নেফ্রনের মতো স্ট্রাকচার আছে। দেখো এখানেতে এই সামনেতে নেফ্রিডিয়ার এখানেতে আগের সেগমেন্টে মুখ রয়েছে, দেখো দুটো করে মুখ আছে, এগুলোকে বলে নেফ্রোস্টোম। এখান দিয়ে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করার পর এক্সক্রিটরি প্রোডাক্টগুলো দেখো এই টিউবের মধ্যে দিয়ে যায়, এবং টিউবগুলো অনেকটা কয়েলড হয় আর লম্বা হয়, এবং সেইখান দিয়ে যখন যায় দেখো ব্লাড ভেসেল এসে টিউবগুলোকে ঘিরে রেখেছে। তার মানে হচ্ছে এই টিউবের মধ্যে দিয়ে যখন এক্সক্রিটরি প্রোডাক্টগুলো যাচ্ছে, যদি কিছু দরকারি জিনিস থাকে সেগুলোকে সব কিন্তু ব্লাড আবার কালেক্ট করে নেয়, এবং ব্লাড থেকে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আবার টিউবের মধ্যে চলে আসতে পারে। এবং আলটিমেটলি টিউব কী করে, এক্সক্রিটরি প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে দেখো এই যে নেফ্রিডিও পোর আছে প্রত্যেকটা, মানে একটা সেগমেন্টে, সেখান দিয়ে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে বাইরেতে রিলিজ করে দেয়। তাহলে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। এবার আরও কিছু দেখো এক্সাম্পল রয়েছে এই গ্রুপে, যেমন আমেরিকোলা, এটা এই গ্রুপের একটা। অন্যদিকে হিরুডো মেডিসিনালিস, কারণ এখান থেকে দেখবে যে অ্যাকচুয়ালি কী হয়, যে এই জোঁকটা থেকে মেডিসিন বা ওষুধ তৈরি করা হয়। এই ওষুধগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, যেটা ব্লাড ভেসেলের মধ্যেতে কোথাও রক্ত জমাট বাঁধতে দেয় না। মানে হার্টের যারা পেশেন্ট হয় তাদের অ্যাকচুয়ালি ওষুধ তৈরি হয় যেটা, সেটা হচ্ছে এই জোঁক থেকে। তো সেই জন্যই ওটার নাম হচ্ছে হিরুডো মেডিসিনালিস। ঠিক সেরকমই আর একটা রয়েছে দেখো অ্যাফ্রোডাইটকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সি মাউস, যে এই অ্যাফ্রোডাইট এই গ্রুপের একটা অর্গানিজম। বেশ, এগুলো গেল যেটা, সেটা হচ্ছে অ্যানিলিডা। এর পরের যে গ্রুপটা আসছে এই গ্রুপটাও দেখো ট্রিপ্লোব্লাস্টিক, এবং এরাও কিন্তু সিলোমেট। এবং এই গ্রুপটা হচ্ছে আর্থ্রোপোডা যেটা, সেটা হচ্ছে ইনসেক্ট যে গ্রুপটা, যে পতঙ্গ, এবং সবথেকে বড় অ্যাকচুয়ালি অ্যানিম্যাল গ্রুপ, যে সবথেকে বেশি সংখ্যক ডাইভার্সিটি যাদের দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে। এবং আর্থ্রোপোডার বডির বাইরেতে কাইটিন কভারিং যেহেতু থাকে, দেখবে কাইটিনাস এক্সোস্কেলিটন যেহেতু থাকে, সেই জন্য এনভায়রনমেন্ট থেকে যে এরা কিন্তু অনেক বেশি প্রোটেক্ট করে এই কাইটিন কভারিংটা। সেই জন্য এই ইনসেক্ট যে গ্রুপটা, তারা কিন্তু ম্যাক্সিমাম ইনসেক্টই অনেক আগে তৈরি হয়েছে, এবং তারা এখনও অবধি আনঅল্টার্ড কন্ডিশনে পরিবেশের মধ্যে সারভাইভ করে আছে। অন্যান্য গ্রুপ যেখানে অনেক বেশি পরিমাণ এক্সটিংক্ট হয়ে গেছে, যেমন
ডাইনোসর যে সময় ছিল সেই সময়ে কিন্তু মশা ছিল, কিন্তু দেখো ডাইনোসর এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু মশা এখনও অবধি কিন্তু প্রচুর সংখ্যাতেই, তখনও যেরকম প্রচুর সংখ্যায় ছিল এখনও তত সংখ্যাতেই কিন্তু আছে। এবার আর্থ্রোপোডা যে গ্রুপটা, সেখানে দেখো আর্থ্রন কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট, আর পোডোস মানে হচ্ছে লেগ বা পা, অর্থাৎ এদের পাগুলো সব হচ্ছে জয়েন্টেড। তো সেই কারণেই এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। এদের দেখো প্রথম এক্সাম্পল যেটা মডেল অর্গানিজম এই গ্রুপের, সেটা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা অর্থাৎ আরশোলা। দেখো এদের প্রথম প্রপার্টি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট অ্যাট ইচ সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আছে প্রথম। সেকেন্ড হচ্ছে এদের এক্সক্রিটরি অর্গ্যান যেটা, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিল। ডাইজেস্টিভ ট্র্যাক্টের স্টমাক আর ইন্টেস্টাইনের মাঝেতে এরকম দেখো আঙুলের মতো কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিল। এবং ম্যালপিজিয়ান টিউবিলগুলো তারা কিন্তু এখানেতে মানে ছোট ছোট কিছু গুচ্ছতে বা কিছু বান্ডিলের মধ্যে থাকে, মোটামুটি দেখা যায় 6টার মতো এরকম বান্ডিল বা টাফট বলে, তা সেই 6টা বান্ডিলের মধ্যেতে ইনেফ্রিডিয়া যেগুলো ম্যালপিজিয়ান টিউবিল যেগুলো, সেই ম্যালপিজিয়ান টিউবিলগুলো থাকে। এবং এরা কি করে বডির ভেতরেতে ওই যে সিলোম যেটা, সেই সিলোম এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন সার্কুলেটরি সিস্টেম এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো সিলোমের মধ্যে এই সরু সরু সুতোর মতো পোর্শনগুলো ভেসে বেড়ায়, এবং সেই সিলোমের মধ্যে যে ব্লাডটা রয়েছে সেইখান থেকেই এরা কী করে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করে, এবং এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে কালেক্ট করার পর সেইগুলোকে সমস্ত দেখো অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টে মিশিয়ে দেয়, এবং আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যখন বডির বাইরে যায় তখন এক্সক্রিটরি প্রোডাক্টগুলোও বেরিয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড এদের একটা এক্সক্রিটরি অর্গ্যান আছে যেটার নাম হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিল। এবং একটু আগেই দেখো যে বলছিলাম যে প্রায় এখন বর্তমানে 17 থেকে 18 লক্ষ স্পিসিস এখন অবধি আইডেন্টিফাইড, তার মধ্যে 10 লাখ স্পিসিস হচ্ছে শুধু ইনসেক্ট, ঠিক আছে। টোটাল যেখানে স্পিসিসের সংখ্যা হচ্ছে দেখো 17 to 18 লাখ বায়োডাইভার্সিটিতে, সেখানে 10 লাখ হচ্ছে শুধু ইনসেক্ট। তার মানে এদের গ্রুপটা কতটা বড় সেটা ভাবো। এবং এদের যে লার্ভাল স্টেজ হয়, সেই লার্ভাল স্টেজগুলো ম্যাগট বা দেখবে ক্যাটারপিলার লার্ভা বলে, মানে এইটা বিভিন্ন জোনাকার ক্ষেত্রে দেখা যায়। অন্য প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এদের সবাইকারই কাইটিনাস এক্সোস্কেলিটন থাকে। কাইটিন বলে একটা কার্বোহাইড্রেট দিয়ে বডির বাইরে আউটার একটা এক্সোস্কেলিটন কভারিং থাকে। যেমন দেখো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার চিংড়ি মাছ যেটাকে বলা হয়, তো তার ক্ষেত্রে ম্যাক্রোব্যাকিয়ামের ক্ষেত্রে দেখো কাইটিনাস এক্সোস্কেলিটনটা আরও ভালো করে বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মাছি, যেটা অ্যাকচুয়ালি মুস্কা ডোমেস্টিকা বলা হয়। তো দেখো এই গ্রুপের আরও যে প্রপার্টি রয়েছে, প্রথম হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি, দ্বিপার্শ্বীয় প্রতিসম উইথ মেটামেরিক সেগমেন্ট পাওয়া যায় কিন্তু এটা যেটা সেটামেয়া মেটামেয়া, কারণ দেখবে এদের প্রত্যেকটা বডি সেগমেন্টে একটার সাথে একটার কিন্তু মিল নেই, তো সেই জন্য এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। অন্যদিকে আরও যে প্রপার্টি রয়েছে এইটা হচ্ছে, এবং এদের যে জিভ যেটা থাকে, যেটা কি অ্যাকচুয়ালি বলে হাইপোফ্যারিংস, সেইটাই কিন্তু এদের হুল বা প্রোবোসিসে অ্যাকচুয়ালি কিন্তু কনভার্ট হয়। এবং এদের দেখো যে প্রপার্টি, এরা হচ্ছে ট্রিপ্লো, এদের তিনটে লেয়ার এখানেতে রয়েছে। এবং আরও যে প্রপার্টি রয়েছে হিমোসিল প্রেজেন্ট, মানে হচ্ছে এদের অ্যাকচুয়ালি সিলোমের মধ্যে যেহেতু ওপেন সার্কুলেটরি সিস্টেম, তাহলে অ্যাকচুয়ালি বডি ক্যাভিটির মধ্যে ব্লাডটা ওপেন কন্ডিশনে থাকে, তাহলে ব্লাড ফিল্ড যেহেতু অ্যাকচুয়ালি সিলোম এদের প্রেজেন্ট, সেই জন্য সেইটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে হিমোসিল। তাহলে হিমোসিল স্ট্রাকচারটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইক্সোডেস, এটা হচ্ছে ছাড় পোকা যেটাকে আমরা বলি, সেটাকেই বড় করে দেখানো হচ্ছে। এটা ছাড়াও দেখো স্কোলোপেন্ড্রা, দেখবে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি তেঁতুলে বিছে, সেটাও এই গ্রুপের অর্গানিজম। অন্যদিকে বুথাস, যেটাকে আমরা কাঁকড়া বিছে অ্যাকচুয়ালি বলে থাকি, তো স্করপিয়ন যেটা দেখবে বলে, তো সেটা বুথাস, সেটাও এই গ্রুপের অর্গানিজম। অন্যদিকে দেখো ক্যান্সার, কাঁকড়া যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি, সেটাও কিন্তু এই গ্রুপেরই অর্গানিজম। অন্যদিকে আরও যেগুলো দেখো রয়েছে, এইটা তো গ্রাস হপার যেটা দেখবে বলা হয়। এবং আরও যেগুলো রয়েছে, যেমন দেখো এইটা হচ্ছে লিমুলাস, এটাকে দেখবে বলা হয় রাজ কাঁকড়া। লিমুলাস হচ্ছে দেখবে বলা হয় লিভিং ফসিল, কারণ এদের উৎপত্তি হয়েছিল অনেক আগেতে, কিন্তু এখনও অবধি আনঅল্টার্ড কন্ডিশনে এরা কিন্তু টিকে আছে, মানে কোনো রকম চেঞ্জ ছাড়াই পৃথিবীতে বহুদিন আগে সৃষ্টি হয়েও এখনও অবধি তারা কিন্তু আনঅল্টার্ড কন্ডিশনে টিকে আছে, সেই জন্য এদেরকে বলা হয় লিভিং ফসিল।
তো এদের অ্যাকচুয়ালি রেসপিরেটরি অর্গ্যান যেটা সেটা হচ্ছে বুক গিল, কারণ এদের যে গিলস যেগুলো আছে সেগুলো ঠিক বইয়ের পাতা যেরকমভাবে সাজানো থাকে সেই রকম টাইপের দেখতে লাগে বলে এদের রেসপিরেটরি অর্গ্যানের নাম হচ্ছে বুক গিল, যেটা খুব ইম্পর্টেন্ট লিমুলাসের ক্ষেত্রে বা রাজ কাঁকড়া বা কিং ক্র্যাবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অন্যদিকে দেখো স্পাইডারের ক্ষেত্রে, মাকড়সার ক্ষেত্রে যেটা থাকে তাদের লাংসটা দেখতে পাতার মতো, তো সেই জন্য তাদেরকে বলা হয় বুক লাং। এবার এরা অ্যাকোয়াটিক সেই জন্য গিলস থাকে, আর এরা টেরিস্ট্রিয়াল বা স্থলজ সেই জন্য এদের লাংস থাকে, তো এদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে বুক লাং। আর অন্যদিকে অ্যাকচুয়ালি চিংড়ি মাছের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা পিনিয়াস বা ম্যাক্রোব্র্যাকিয়াম, যে এই চিংড়ি মাছগুলোর ক্ষেত্রে যেটা হয় এদের এক্সক্রিটরি অর্গান, এদের যে সুর যেটা থাকে, অ্যান্টেনা যেটা থাকে, তো তার একদম বেসেতে সবুজ রঙের ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, এবং দুটো গ্ল্যান্ড থাকে অ্যাকচুয়ালি, যেহেতু দুটো সুর আছে, দুটো সেখানেতে অ্যান্টেনা আছে, তো সেই দুটোর বেসেতে দুটো গ্ল্যান্ড আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্রিন গ্ল্যান্ড। তো সেই গ্রিন গ্ল্যান্ডটা হচ্ছে ওদের এক্সক্রিটরি অর্গান, যেখানে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে স্টোর করে রাখে। তো এটা অন্যদিকে আরও এই গ্রুপের এক্সাম্পল যেটা ফর্মিকা, যেটা হচ্ছে পিঁপড়ে দেখবে অ্যাকচুয়ালি বলা হয়, কারণ ওই ফর্মিক অ্যাসিড তৈরি হয় ওদের দেহেতে। অন্যদিকে দেখো জুলাস, যেটাকে আমরা কেন্ন বলে থাকি, তো সেটা হচ্ছে জুলাস। তো এখানে একটা জিনিস একটু মনে রাখবে, দেখো ইনসেক্ট, উইংলেস ইনসেক্ট, পতঙ্গ মানেই সেটা সাধারণত বলা হয় যে ইনসেক্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বডির মধ্যে তিনটে সেগমেন্ট থাকে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, মাথা, বক্ষ, উদর, এবং থোরাক্সে যেটা থাকে সেই থোরাক্সের তিনটে সেগমেন্ট থাকে, আর অ্যাবডোমেনে 10টা সেগমেন্ট থাকে, উদরে 10টা খণ্ডক থাকে, থোরাক্সে 3টে সেগমেন্ট থাকে, এবং 3টে সেগমেন্টের মধ্যে একটাকে বলা হয় প্রোথোরাক্স, একটা মেসোথোরাক্স, একটা মেটাথোরাক্স। এবার এই যে তিনটে যে সেগমেন্ট আছে, তিনটে সেগমেন্টেই 3 পেয়ার্স অফ লেগস থাকে আর 2 পেয়ার্স অফ উইংস থাকে, যেগুলো সাহায্যে এরা আকাশে উঠতে পারে। এবার ন্যাচারালি দেখা যায় যে এই যে ইনসেক্টগুলো রয়েছে এরা কিন্তু উইংলেস ইনসেক্ট, তো উইংলেস ইনসেক্টের মধ্যে এই এক্সাম্পলগুলো সবকটাই কিন্তু বলা যেতে পারে। কারণ ম্যাক্সিমাম ইনসেক্টেরই দেখবে উইং থাকে, তারা উঠতে পারে। এবার দেখো আরও কিছু রয়েছে, যেমন ফোর্টিনাস, ফোর্টিনাস হচ্ছে জোনাকি, যেটা থেকে দেখবে আলো তৈরি হয়। ইউপ্যাগুরাস, ইউপ্যাগুরাসকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। দেখবে ইউপ্যাগুরাস যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই শামুক বা ঝিনুকের যে খোল যেগুলো থাকে, যখন তারা মরে যায় সেই খোলের ভেতরেতে এরা অ্যাকচুয়ালি থাকে, এবং দেখবে পড়েছো আগে সি অ্যানিমন বলে একটা অ্যানিম্যাল আছে ইকাইনোডার্মাটা, তার সাথে এর একটা মিউচুয়ালিজম রিলেশনশিপ আছে, যে দুজন দুজনকে হেল্প করে তারা দেখবে বেঁচে থাকে। এটা হচ্ছে লেপিজমা, দেখবে বইগুলোর মধ্যে অনেক দিন বইগুলো ব্যবহার না করলে বইয়ের ভেতরেতে একটা পোকা হয়, এবং সেটা দেখবে যখনই বইয়ের পাতাটা উল্টাও দেখবে মাছ যেরকম ডান দিক বাঁ দিক বেঁকে বেঁকে চলে, ঠিক দেখবে লেপিজমা এটাও কিন্তু ওই মাছ, ঠিক মাছের মতোই ডান দিক বাঁ দিক বেঁকে বেঁকে চলে। তো এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সিলভার ফিশ। তো সিলভার ফিশ অ্যাকচুয়ালি কিন্তু কোনো মানে মাছ নয়, এটা হচ্ছে একটা ইনসেক্ট, ঠিক আছে, যেটা বইয়ের মধ্যেতে থাকে, এটার নাম হচ্ছে লেপিজমা সায়েন্টিফিক নেম। তো এইরকমই দেখো এই গ্রুপটা রয়েছে। এরপর চলে আসছি যেটা সেটা হচ্ছে মোলাস্কা। অ্যাকচুয়ালি দেখো মলিস কথাটার অর্থ হচ্ছে সফট, কারণ এদের দেহটা খুব নরম হয় এবং দেহের বাইরেতে একটা হার্ড ক্যালসিয়াম কার্বোনেটের কভারিং থাকে যেটা বডিকে প্রোটেক্ট করে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেল। আর এই সেলের ভেতরেতে বডিটা যখন মুভ করে তখন যাতে ঘষা না খায় সেই জন্য অ্যাকচুয়ালি গোটা বডির চারপাশে একটা পাতলা মেমব্রেন থাকে যেটাকে বলে ম্যান্টাল মেমব্রেন, এবং ম্যান্টাল মেমব্রেনটাই কি করে যে এদের বডিটাকে এই ভেতরে ঘষা থেকে আটকায়। তো সেই জন্য দেখা যায় এদের বডিটা খুব সফট হয়, আর বাইরেটা প্রোটেক্ট করার জন্য এরা এদের বাইরেতে যেটা থাকছে সেটা হচ্ছে দেখো এই সেলটা, এবং এই সেলটা যেরকম প্যাঁচানোর মতো স্ট্রাকচার, যত এরা বড় হয় এরা এদের সেলের আকারটাও আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। এবং সেই জন্য এই শামুকের ক্ষেত্রে পার্টিকুলারলি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেটা যে এরা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়, কারণ এই সেলটা থাকার জন্য কাটলে কখনোই কোনো দিক থেকেই কাটলে দুটো সমান অংশ পাওয়া যায় না, তো সেই জন্যই এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। এরপর দেখো এই গ্রুপের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, যেমন দেখো পাইলা যে অ্যাকচুয়ালি শামুক যেটা, এবার অনেক ক্ষেত্রে দেখবে শামুক কী করে যে দেখবে কচু মান কচু মানে কলোকেসিয়া যে গ্রুপটা দেখবে বলা হয়, এই কচু মান কচুর যে ফুল হয় সেই ফুলের ওদের ফুলগুলোর যে তোমার ক্যালিক্স করোলা মানে হচ্ছে বৃতি দলমণ্ডল, এগুলো খুব মানে নিউট্রিটিভ ভ্যালু এর খুব বেশি, এবং এগুলোকে অ্যাকচুয়ালি পাইলা বা শামুক এরা
খাবার হিসেবে গ্রহণ করে এবং এই খাবার হিসেবে খেতে গিয়ে এরা কিন্তু পলিনেশনেও হেল্প করে। তাহলে শামুক কিন্তু অনেক সময় পলিনেশনে হেল্প করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কচু মানকচুর ক্ষেত্রে, কলোকেসিয়ার ক্ষেত্রে। এবং যখন শামুক অ্যাকচুয়ালি পলিনেশনে হেল্প করে তখন সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ম্যালাকোফিলি। তো সেটা শামুকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের বডি যেটা হয়, বডি হচ্ছে সফট আনসেগমেন্টেড, দেহটা নরম হয় এবং কোনো রকম সেগমেন্ট থাকে না। এবং বডিটাকে বাইরে থেকে প্রোটেক্ট করার জন্য ক্যালসিয়াম কার্বনেটের এক্সোস্কেলিটন অ্যাকচুয়ালি থাকছে। আর এরা যখন খাবার খেতে যায় তখন এদের যে জিভটা থাকে সেই জিভটার ওপরেতে কাঁটার মতো কিছু স্ট্রাকচার থাকে, যেটা কি করে যে যখনই ওরা কোনো কিছু খাবার হিসেবে খেতে যায় তখন জিভটাকে অ্যাকচুয়ালি খাবারের উপরে ঘষে এবং জিভটাকে খাবারের উপর ঘষার জন্য অ্যাকচুয়ালি পাতাগুলো ছোটো ছোটো টুকরো হয়ে সেটা ওদের ডাইজেস্টিভ সিস্টেমে যায়। এবং এই যে জিভের ওপরে এই যে কাঁটার মতো যে স্ট্রাকচার রয়েছে, এইটা হচ্ছে দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখানো হচ্ছে যে কাঁটার মতো যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটাকেই বলা হয় র্যাডুলা। এবং জিভের মধ্যে দিয়ে তাদের একটা এখানে দেখো ওডন্টোফোর বলে একটা স্ট্রাকচার থাকছে এবং এই ওডন্টোফোর যেটা থাকে এটার মাধ্যমে এরা কিন্তু যে খাবারটা খাচ্ছে তার গন্ধটা বুঝতে পারে যে সেটা আদৌ খাবার উপযোগী কিনা সেটা অনুভব করতে এটা সহায়তা করে। তাহলে এটাই দেখো মোলাস্কার প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য। এটা ছাড়াও যেগুলো রয়েছে দেখো যে মোলাস্কার রেসপিরেটরি অর্গ্যান যেটা, যারা অ্যাকোয়াটিক হবে, যারা জলের মধ্যে যে মোলাস্কাগুলো থাকে তাদের রেসপিরেটরি অর্গ্যান দেখো গিলস, ফুলকা হতে পারে বা টিনিডিয়াম এটা। আর যারা টেরিস্ট্রিয়াল, যারা স্থলভাগে থাকে তাদের যেটা রেসপিরেটরি অর্গ্যান যেটা থাকে সেটা হচ্ছে লাং স্যাক, ঠিক আছে। অন্যদিকে দেখো এইটা হচ্ছে স্ট্রম্বাস, এর নাম হচ্ছে সেপিয়া। দেখবে এটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে স্কুইড, এদের আকার অনেক বড় হয় সেই জন্য অনেক সময় এদের নাম দেওয়া হয় দেখবে জায়ান্ট স্কুইড। এবং এদের যে ব্যাপারটা থাকে দেখবে এদের বা অক্টোপাসের ক্ষেত্রে একই রকম, এরা হচ্ছে কি সেললেস অ্যাকচুয়ালি দেখো যে মোলাস্ক, মানে এদের কিন্তু বাইরেতে কোনো আউটার সেল নেই, বাইরেতে কিন্তু কোনো শক্ত খোলক যেটা সেটা কিন্তু এর ক্ষেত্রে বা অক্টোপাসের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাবসেন্ট। এবং এরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যেটা করে সেটা হচ্ছে এদের দেহের ভেতরেতে ইঙ্ক গ্ল্যান্ড থাকে। তো যখনই দেখা যায় যে হঠাৎ করে কোনো প্রিডেটার আসে এরা মুখ দিয়ে কী করে প্রচুর পরিমাণে ইঙ্ক বডির বাইরে বার করে দেয় এবং ওই কালো রং চারপাশেতে ছড়িয়ে যাওয়ার জন্য, জলে মিশে যাওয়ার জন্য যে কোনো প্রিডেটার আর চট করে জলটা চারপাশ থেকে দেখতে পায় না, তার জন্য কি হয় সেই সুযোগটা নিয়ে এরা তখন ওই জায়গা থেকে পালিয়ে যায়। তো ইংল্যান্ডের থ্রু দিয়ে এরা কিন্তু নিজেদের প্রোটেক্ট করছে, কারণ যেহেতু এদের এই বাইরেতে হার্ড কভারিং নেই সেই জন্য এদের বডিটা কিন্তু অনেকটা আনপ্রোটেক্টেড। আর যেহেতু সফট এদের, তাহলে অনেক অ্যানিম্যালই এদেরকে খাবার হিসেবে খেতে চাইবে, তো এই জন্যই এরা এই অ্যাডাপ্টেশনটা দেখায়। তো এটা হচ্ছে সেপিয়া। এবার দেখো নর্মালি যেটা বলা হয় যে এই অর্গানিজমে যেটা হয় সেটা হচ্ছে যে এই মোলাস্কা গ্রুপটাতে যেটা দেখা যায় প্রমিনেন্ট হেড, মাথাটা পরিষ্কার বোঝা যায় এবং মাসকুলার লেগ তাদের ক্ষেত্রে দেখা যায়। এই যে দেখো এটা পায়ের মতো স্ট্রাকচার এটা কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু বাকি কিছু স্ট্রাকচার খুব ভালো করে কিন্তু বোঝা যায় না, যে নেক বা অন্যান্য বডি স্ট্রাকচার কিছুই কিন্তু বোঝা যায় না, কিন্তু পায়ের পোর্শনটা বোঝা যায় এবং মাথা যেটা সেটা প্রমিনেন্ট বলে বোঝা যায়। তো সেপিয়াকে একটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে কাটেল ফিশ, সেপিয়াকে বলা হয় কাটেল ফিশ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো অক্টোপাস। অক্টোপাস যেটা হয় সে অক্টোপাসের আর এক নাম হচ্ছে ডেভিল ফিশ। দেখো এদের অক্টোপাসের ক্ষেত্রে যেটা বলা হয় তার একটা স্পেশালিটি হচ্ছে এদের এক্সক্রিটরি অর্গান, কারণ এদেরও দেখো অক্টোপাসের শুধু মাথাটাই বোঝা যায় আর পাটাই বোঝা যায়, বাকি তো কোনো স্ট্রাকচার বোঝা যায় না। এবং এদের ক্ষেত্রে এদের এক্সক্রিটরি অর্গান যেটা সেটা হচ্ছে কিডনি, বা আর একটা নাম দেওয়া হয় অর্গ্যান অফ বোজেনাস। এটা খুব ইম্পর্ট্যান্ট যে অ্যাকচুয়ালি অক্টোপাসের যে এক্সক্রিটরি অর্গান তার নাম হচ্ছে অর্গ্যান অফ বোজেনাস। অন্যদিকে দেখো এটা হচ্ছে অ্যাপ্লাইসিয়া। অ্যাপ্লাইসিয়া হচ্ছে সেললেস স্নেল, একটা শামুক যার খোলক ডেভেলপমেন্ট হয় না, যার সেল ডেভেলপমেন্ট হয় না। তো দেখো এই গ্রুপের আরেকটা প্রপার্টি হচ্ছে ম্যান্টেল কভার্স ভিসেরাল মাস। ম্যান্টেল যেটা থাকে সেই ম্যান্টেল একটা পর্দা থাকে যেটা বডির অ্যাকচুয়ালি কী করে বডিকে, নরম বডিটাকে প্রোটেক্ট করে যাতে সেলের সাথে ঘষা না খায়। আর একটা জিনিস যেটা
সেটা হচ্ছে দেখো এইটাই সেললেস স্নেল, এটাই এখানে দেখিয়েছে। আর এখানেতে এই যে শেপ যেটা দেখিয়েছে দেখো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিংটাডা, মানে হচ্ছে সেই মুক্ত ঝিনুক, পার্ল অয়েস্টার যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়। যে এরা যেটা করছে দেখো, সেটা হচ্ছে তোমার ওই মুক্ত তৈরি করে। কারণ এই অনেক সময় কি হয় যে যদি কোনো সময় ম্যান্টেল পর্দার মাঝেতে এরকম কোনো বালির দানা ঢুকে যায়, তখন সেটা ওদের বডিটা যেহেতু সফট, সেই জন্য একটা ইরিটেশন তৈরি হয়। তো সেই ইরিটেশন থেকে বাঁচার জন্য ওরা কী করে, অনেক সময় যেটা করে সেটা হচ্ছে ওই বালির দানাটার চারপাশেতে ক্যালসিয়াম কার্বনেটের একটা কভারিং তৈরি করে দেয়, কোটিং তৈরি করে দেয়, এবং তার সাথে সাথে কনকোলিন বলে একটা কেমিক্যাল তৈরি করে, যার জন্য ওই গ্লসি ভাবটা থাকে এবং সেখান থেকেই মুক্ত যে স্ট্রাকচারটা সেটা তৈরি হয়। তো অনেক জায়গাতে আর্টিফিশিয়ালি পার্ল অয়েস্টারগুলোকে কালেক্ট করে সেখানেতে বালির দানা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেগুলোকে বলা হয় নিউক্লিয়াস, এবং সেটা ঢুকিয়ে দিয়ে আর্টিফিশিয়ালি সেখানে জলের মধ্যেতে দীর্ঘদিন ওদেরকে ফেলে রেখে দিয়ে ওখান থেকে মুক্ত তৈরি করা হয়। তো সেখানে যে স্পিসিসটা ইউজ করা হয় যেটা মুক্ত ঝিনুক, সেটা হচ্ছে পিংটাডা, এবং পিংটাডার দুটো স্পিসিস ইউজ করা হয়, একটা হচ্ছে পিংটাডা ফুকাটা আর একটা হচ্ছে পিংটাডা ভালগারিস, এই দুটো স্পিসিসকেই ইউজ করা হয়। এবং এই গ্রুপের যে লার্ভাল স্টেজগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দেখো ট্রোকোফোর লার্ভা, ভ্যালিজার লার্ভা বা গ্লচিডিয়াম লার্ভা, এই লার্ভাল ফর্মগুলো এই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই। এবং আরও যেটা রয়েছে দেখো, যে এই গ্রুপের আরও কিছু অর্গানিজম যেমন কাইটন, সমুদ্রের জলের ধারের কাছে পাথরের গায়েতে দেখবে এরকম মোলাস্কাগুলো আটকানো থাকে, এগুলোকে বলে কাইটন। এরপর কোনাস দেখবে, এগুলো অ্যাকচুয়ালি ওই চাবি ডিঙেতে ব্যবহার করা হয়, এগুলো বিভিন্ন স্পিসিস আর কি। এটা হচ্ছে পিনা, ঠিক কানের মতো দেখতে, কানের যেটা দেখবে কর্ণছত্র যেটাকে বলা হয়, বা কানের বাইরের দিকে যে এক্সটেনশনটা থাকে সেটাকে বলা হয় পিনা, ওর মতো দেখতে বলেই এর নাম হচ্ছে পিনা। এটা অ্যাকচুয়ালি ঝিনুক একটা বাইভালভিয়া। এটার নাম হচ্ছে লুনাসিয়া, কারণ দেখো এর পুরো একদম গোল মতো এবং সাদা রঙের দেখতে হয়, সেই জন্য চাঁদের মতো দেখতে লাগে, সেই জন্য এটার নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে লুনাসিয়া। এরপরে নন কর্ডেটের দেখো লাস্ট যে ফাইলামটা রয়েছে সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার আর এক নাম দেখবে, সেটা হচ্ছে হেজহগ বলে, যে অ্যানিম্যাল উইথ স্পাইন। এবং অ্যাকচুয়ালি ইকাইনোস কথাটার অর্থই হচ্ছে অ্যানিম্যাল উইথ স্পাইন, যে গায়েতে কাঁটা আছে, এবং ডার্মা কথার অর্থ হচ্ছে স্কিন, যেহেতু ত্বকের ওপরেতে প্রচুর কাঁটার মতো স্ট্রাকচার থাকে সেই জন্য এটাকে বলছে একাইনোডার্মাটা। এবং স্টারফিশ এই গ্রুপটার মধ্যে পড়ে। এরা হচ্ছে প্রথম পেন্টামেরাস সিমেট্রি, কারণ দেখো বডিটা 5 দিক থেকে কাটলে সমান ভাগে কিন্তু ভাগ হবে, এবং এখানেতে এই যে পোর্শনটা রয়েছে এইটা সেন্টারে অ্যাকচুয়ালি মুখটা থাকে, আর এই যে দেখো মাঝখানেতে যে খাঁজের মতো পোর্শন রয়েছে এইগুলোকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ। এই অ্যাম্বুল্যাক্রাল গ্রুভগুলোই দেখো কানেক্টেড, যে জায়গাটা জয়েন্ট হচ্ছে সেইখানটাতেই মুখটা থাকে। আর এই অ্যাম্বুল্যাক্রাল গ্রুপের চারপাশেতেই দেখো এই যে সরু সরু আঙুলের মতো কিছু প্রজেকশান আছে, এইগুলি হচ্ছে টিউব ফিট, যেগুলি হচ্ছে এদের লোকোমোটরি অর্গান, যেগুলো সাহায্যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবার দেখো এটা হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন। এই গ্রুপের যে প্রপার্টি সেটা হচ্ছে প্রথম হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, বডির মধ্যে 3টে লেয়ার রয়েছে, বডি ডিভিজেবল ইনটু ওরাল অ্যান্ড অ্যাবোরাল সারফেস। দেখো যেদিকে মুখটা থাকবে সেইটা হচ্ছে ওরাল সারফেস, তাহলে তার উল্টো দিকে যে পোর্শনটা থাকবে, তার মানে এই যে দেখো এই যে এই মানে স্টারফিশটা এই যে উল্টো দিকে রয়েছে, এর কিন্তু দেখো টিউব ফিটগুলো নিচের দিকে, তার মানে মুখটা ওই সাইডে, তাহলে এই পিঠের দিক যেটা এই যে ওপর থেকে যেটা রয়েছে এটা হচ্ছে তার অ্যাবোরাল সারফেস, ওরাল সারফেসটা নিচের দিকে, কারণ নিচে থেকেই ওরা ফুডগুলোকে কালেক্ট করছে। অন্যদিকে দেখো আরও যে প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে এই যে দেখো এইগুলো হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ, এবং সেইগুলো এসে মাঝখানে একটা জায়গাতে এসছে, এইখানটাতে মুখটা থাকে। এবার বলছে লোকোমোটরি অর্গান যেটা, সেটা হচ্ছে টিউব ফিট, এবং সেটা অ্যাকচুয়ালি মানে অ্যাম্বুল্যাক্রাল যে গ্রুভ থাকে তার দুটো সাইডেতে রো ফর্ম করে থাকে, মানে এই যে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ এর দুটো দিকেতে অ্যাকচুয়ালি টিউব ফিট যেগুলো, সেই টিউব ফিটগুলো পরপর সাজানো থাকে। এই যে এইগুলো হচ্ছে টিউব ফিটগুলো, ঠিক আছে। এবং এই টিউব ফিটগুলো যেটা থাকে এদের বডির ভেতরেতে যেটা হয় সেটা হচ্ছে বডির ভেতরেতে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, তার মানে যখনই এরা যে এনভায়রনমেন্টে যায়, যে জলটাতেই যায়, বাইরে থেকে সবসময় এদের বডির ভেতরেতে জল ঢোকে। এবং অ্যাকচুয়ালি এই যে টিউব ফিট যেগুলো তৈরি হয়, এই টিউব ফিটগুলো হচ্ছে পাতলা একটা নরম চামড়া দিয়ে তৈরি, যখনই এর ভেতরে জল ঢোকে তখনই এটা ফুলে গিয়ে এরকম পায়ের মতো তৈরি করে, এবং এটাই এদের লোকোমোশনের জন্য হেল্প করছে। এই গ্রুপের যে অর্গানিজম যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে লার্ভাল স্টেজগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বাইপিনারিয়া লার্ভা
বা ব্র্যাকিওলারিয়া লার্ভা বা ডলিওলারিয়া লার্ভা, এই লার্ভাল স্টেজগুলো এদের এই গ্রুপগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায়। এইটা দেখো, এইটা অ্যাবোরাল সারফেস, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরাল সারফেস এদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যখনই ওরা কোনো নতুন জলের মধ্যে যায়, অ্যাকচুয়ালি বাইরের জলের সাথে দেহের ভেতরকার কনসেন্ট্রেশন সেম রাখার জন্য সবসময় বাইরে থেকে কিন্তু এরা বডির ভেতরেতে জলকে প্রবেশ করিয়ে নেয়, ওই ক্যানেল সিস্টেমের মধ্যেতে জলটাকে নিয়ে নেয়। এবার দেখো এইটা যেটা রয়েছে এটার নাম হচ্ছে ইকাইনাস। এদের বডির বাইরের দিকে এই যে দেখো কাঁটার মতো ক্যালকেরিয়াস স্পাইন অ্যাকচুয়ালি থাকে, ক্যালসিয়াম কার্বনেটের কাঁটা থাকে, যেটা বডিকে বাইরে থেকে অ্যাকচুয়ালি সবসময় যেটা করে সেটা হচ্ছে প্রোটেক্ট করে, ঠিক আছে। এছাড়াও দেখো আরও যেটা রয়েছে এটা হচ্ছে সোলাস, এই অর্গানিজমটার নাম। এবং এদের অ্যাকচুয়ালি কি হয়, এই গ্রুপের সবারই রেসপিরেটরি অর্গ্যান যেটা সেটা হচ্ছে প্যাপুলি, এদের রেসপিরেটরি অর্গ্যান হচ্ছে প্যাপুলি। আর দেখো আরও কিছু এই গ্রুপের অর্গানিজমের এক্সাম্পল রয়েছে, যেমন দেখো অ্যান্টেডন, এইরকম দেখতে স্টারফিশটার নাম হচ্ছে অ্যান্টেডন, বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা হচ্ছে দেখবে কুকুমারিয়া, সি কিউকুম্বার, যেটাকে সমুদ্র শশা বলা হয়, সেটা এই গ্রুপেরই অর্গানিজম। এটা হচ্ছে দেখো ওফিওথ্রিক্স, মানে স্ট্রাকচারগুলো এক এক রকম। দেখো মুখের কাজ যেটা রয়েছে এমনভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে ফুলের মতো দেখতে লাগছে। এইটা হচ্ছে রোজাস্টার, এটাও একটা স্টারফিশের টাইপ। এটা হচ্ছে ওফিউরা, দেখো মাঝখানটা গোল মতো, আর সেখান থেকে অ্যাকচুয়ালি মানে এক্সটেনশন যেগুলো সেগুলো তৈরি হয়েছে, টেন্টেকেলগুলো চারপাশেতে পায়ের মতো এখানেতে তৈরি হয়েছে।